Okay, I'm starting the class. Calling your names, please respond. Mahir Faisal. আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু I can call the name again during the class or at the end of the class. If you are not present at both time, your attendance will not be counted. It means that you have to be present at the beginning of the class and throughout the class and at the end of the class as well. Okay, so class should be in the class you should pay your full attention and try your best to clear up the topics. Okay, so I'm calling again the names. Mahir Faisal, Shah Alam. Present, sir. প্লিজ বলো, স্যার কে বললো? একরাম খান, তাসনিয়া, Yes, sir. জাহাঙ্গীর আলম, আবু সালে, Yes, sir. কাজী নাফিস, মুর্শিদা, Yes, sir. আশিকুল ইসলাম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম নেট একটু Hello, প্রবলেম sir. করতেছে তো শুনতে পাইনি। আমি পরে প্রেজেন্ট দিলে হবে না, তো এগুলো কিন্তু ক্লাসে আমাদের টাইম গুলোকে নষ্ট করে ফেলে। তোমাকে যখন কল করা হয়েছে তখন তোমার ফুল অ্যাটেনশন থাকতে হবে। স্যার কাজী নাফিজউদ্দিন স্যার প্রেজেন্ট আছি স্যার, বাট স্যার আমি কিছু শুনতে পাচ্ছি না স্যার। শুনতে পারছো না কেন? এত ক্লাসের এক্সপেরিয়েন্স নিয়ে এখন যদি সেটআপ গন্ডগোল হয় কেমনে হবে? স্যার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। হ্যাঁ, তোমার নাম তো ডেকে ফেলেছি, এখন কেন অন্য জনের নাম যখন ডাকবো তখন তুমি প্রেজেন্ট আছি কল স্যার, করবে না। বাট কিছু শুনতে পাচ্ছি না আমি স্যার একটুখানি। মানে তুমি সাউন্ডটা এনাফ না? তো আমার কথা কম শোনা যাচ্ছে? স্যার আপনার স্যার ভয়েস ঠিক আছে স্যার। স্যার আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে। আমার কথাটা কি শোনা যাচ্ছে? বাকিদের স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। ক্লিয়ার শুনতে পাচ্ছি। তাহলে ওদেরই হয়তো সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ, তোমরা চেষ্টা করো, কারণ আমরা রোল কল করতে গিয়ে যদি 5 মিনিটের জায়গায় 10 মিনিট করে ফেলি তাহলে তো সমস্যা। একজনকে ডাকছি, অন্যজন এসে বলছে স্যার আমি অমুক, আমি দিতে পারি না, এরকম করলে ইন্টারাপশন হয়। তোমরা চেষ্টা করবা ডোন্ট ইন্টারাপ্ট। হ্যাঁ, ইন্টারাপ্ট না করার জন্য চেষ্টা করো। ডাকা হয়ে গেলে তখন বলো যে সরি স্যার, আমি এই কারণে মিস করে গেছি। ওকে, জাহাঙ্গীর আলম দিলাম। নেক্সট টাইম জাহাঙ্গীর আলম তুমি কিন্তু অনেক মিস করো, তুমি ডোন্ট ডু ইট। স্যার কাজী নাফিজউদ্দিন স্যার এবার আমি শুনতে পাচ্ছি স্যার, আমার আচ্ছা, ঠিক মাইক্রোফোনে আছে। একটু প্রবলেম হচ্ছিল স্যার, আমি শুনতে ঠিক পাচ্ছি। আছে, ওকে ওকে। মুর্শিদা, Yes, sir. আশিকুল ইসলাম, ইয়েস স্যার। আফিয়া, Yes, sir. নওশিন, Present, sir. শাফকাত, Yes, sir. সাদিয়া, Yes, sir. ইনহাজুল, Yes, sir. রাজীব সরকার, Yes, sir. আজহার মোহাম্মদ, আজহার অ্যাবসেন্ট, Present, sir. স্যার আজার আছে স্যার। ইমরান সরকার, Yes, sir. দীপঞ্জন, ইয়েস স্যার। রেজওয়ান, Present, sir. ফারিয়া, Present, sir. নাফিসা, Present, sir. সাইদ কামরুল, মাহমুদুর রহমান, Yes, sir. স্যার মাহমুদুর রহমান স্যার। সাইদ আছো? সাইদ কামরুল আছো? জি স্যার আছি আছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। আলভি, Yes, sir. ফায়াজ, জুবায়ের, Yes, sir. ফায়াজ অ্যাবসেন্ট, ওকে। তাহমিদ নওয়াজ, মাহিদুল, ইয়েস স্যার। ওমর ফারুক, Yes, sir. মারুফ হোসেন, Yes, sir. তানজিলুল, ইয়েস স্যার। জান্নাতুল, Yes, sir. ইমরান হোসেন,
Yes, sir. মানবেন্দ্র, Yes, sir. মাহবুব হোসেন, Yes, sir. মেহেদী হাসান, Present, sir. রাব্বি হাসান, প্রেজেন্ট স্যার। হৃদয়, Yes, sir. আশিক, Yes, sir. বিলাল, Present, sir. শারমিন, Yes, sir. নাজমুস সাকিব, আলামিন। Yes, নাজমুস sir. সাকিব অ্যাবসেন্ট। Sir, Nazmul Saqib Asi, sir. আচ্ছা, আলামিন আছো, ওকে। রিয়াদ, Yes, sir. হুমাম রফিক, Present, sir. শাহের সাকিব, প্রেজেন্ট স্যার। ওকে। সো এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাবসেন্ট হচ্ছে ফায়াজ রায়হান, এন্ড দেন ইকরাম খান, মাহির ফয়সাল। তো আমি কিন্তু রোল কল আবার করব, যদি তোমাদের কেউ অ্যাবসেন্ট থাকো তখন আমি অ্যাবসেন্ট করে দেব। অলরাইট, সো আমরা শুরু করি আমাদের। In our last class, we were discussing chapter 9, feedback controller, right? And lead lag controller. Today we will finish the chapter 9 and we will go to chapter 2. If you have any question on feedback control for approach 1 and approach 2, you can ask the questions. Okay, if no other questions, then we can move to physical realization by circuit. তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা আগের টপিকের উপর? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে আগের টপিকের উপর? কোশ্চেন না থাকলে আমরা আজকে স্যার ফিজিক্যাল লিড ল্যাগ যে এক্সাম্পলটা দেখাইছিলেন ওটার মধ্যে স্যার ওমেগা টি আর হলো সিগমা টিটা কোথা থেকে পাবো? আগের মতো কোন ওমেগা টি? অ্যাপ্রোচ 1 না 2? স্যার লিড ল্যাগ এটা। আবার বলো কোনটা? স্যার লিড ল্যাগ কন্ট্রোলার। হ্যাঁ হ্যাঁ, ওটা আগের মতো, ওই যে পিটি কন্ট্রোলারে যেমন কোশ্চেন থেকে বের করব এখানেও তাই। জাস্ট লাইক পিডি কন্ট্রোলারে যেভাবে করেছো, ল্যাবে যেভাবে করেছি, একটা কোশ্চেনে কিছু না কিছু টার্গেট দেওয়া থাকবে, ওই টার্গেটের ইনফরমেশন থেকে সিগমা ডি ওমেগা ডি বের করে নেবে। ঠিক আছে, কোশ্চেনে বলা থাকবে যে আমার সেটলিং টাইম এটা হতে হবে, পিক টাইম সেটা হতে হবে, কিছু না কিছু বলা থাকবে, রাইট? স্যার একটা কোশ্চেন ছিল, ওখান থেকে বের করবো, বলো। স্যার লাস্ট ক্লাসে আমাদের যে লাস্টে পোল বের হলো মেজর লুপের ক্ষেত্রে, তো আমাদের মাইনর লুপে যখন আমরা কাজ করি তখন হচ্ছে পোল আর জিরো ক্যান্সেলেশনের জন্য মাত্র দুটো পোল থাকে, তো অরিজিনের পোলটা স্যার ক্যান্সেল আউট হয়ে যায়। অ্যাপ্রোচ টুর কথা বলছি স্যার। অ্যান্ড ফাইনালি যখন আমরা মেজর লুপে যাই তখন দেখি আমরা ইয়েতে একটা পোল পাই অরিজিনের। স্যার এই পোলটা স্যার কেন আসলো, মানে লক হয়ে গেলেই কি পোল একটা থাকে? হ্যাঁ, ওখানে একটা পোল, ওখানে একটা জিরো যদি থাকে, রুট লোকাস এর কনসেপ্ট থেকে জানি আমরা, রুট লোকাস পোল থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়? জিরোতে গিয়ে শেষ হয়, এটা তো আমরা জানি, রাইট? জি স্যার। কথাটা বুঝতে পেরেছো? তাহলে এখানে মাইনর লুপের একটা কি থাকবে, এখানে একটা রুট লোকাসের একটা বিন্দু থাকবে, এই পোল থেকে শুরু হয়ে এই জিরোতেই শেষ হয়েছে।
এখানে রুট লোকাসের মূলত 3টা ব্রাঞ্চ, কিন্তু এই ব্রাঞ্চটা একটা বিন্দু, জাস্ট এ সিঙ্গেল পয়েন্ট। এখানে এই দেখো এই সিস্টেমে মাইনর লুপের মতো কয়টা পোল আছে দেখো, অরিজিনে একটা পোল, -5 একটা পোল, -15 একটা পোল, ঠিক না? ইয়েস অর নো? Yes, sir. আমাদের কনসেপ্ট অনুসারে রুট লোকাসের যে ডেফিনিশন, তাহলে মানে কি 3টা ব্রাঞ্চ থাকবে। এখন 2টা ব্রাঞ্চ আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? -5 থেকে -15 থেকে 2টা ব্রাঞ্চ উৎপন্ন হয়ে উপরে নিচে চলে গেছে। আরেকটা কথা, আরেকটা এই যে বিন্দুর মধ্যে আটকে গেছে, ওই পোল থেকে শুরু হয়ে ওই জিরোতে গিয়ে শেষ হয়েছে। তার মানে এটা একটা জাস্ট লাইক এ পয়েন্ট। ইজ দ্যাট ক্লিয়ার নাও? তাহলে ওই বিন্দুর মধ্যে আমার ক্লোজ লুপ পোলটা আটকে গেছে, মাইনর লুপের ক্লোজ লুপ পোলটা এখানে আটকে গেছে। আর মাইনর লুপের ক্লোজ লুপ পোলটাই হচ্ছে মেজর লুপের জন্য কি ওপেন লুপ পোল। তাহলে এটা এখানে একটা পোল, মাইনর লুপের ক্লোজ লুপ পোল কোনটা? এখানে একটা, এই যে এই দুই জায়গায় দুটো, এখানে একটা এখানে একটা। ওই এফ এর ভ্যালু ভ্যারি করে আমরা এখানে পোলটা সেট করেছি, ঠিক আছে? রুট লোকাসের উপর এই দুই জায়গায় সেট করেছি। তাহলে 3টা পোল, 1টা 2টো 3টা, এই 3টা থেকে 3টা ব্রাঞ্চ, এই 2টা থেকে কমপ্লেক্স থেকে 2টা কমপ্লেক্স জোনে 2টা এসেন্টর দিয়ে চলে গেছে ব্রাঞ্চ, আরেকটা ব্রাঞ্চ রিয়েল এক্সিস বরাবর চলে গেছে, কারণ আমরা জানি রিয়েল এক্সিসে পোলের বাম পাশে থাকে, তো বাম পাশে পুরোটাই এই ব্রাঞ্চটা। আর কোনো কোশ্চেন আছে দেখো তো? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমরা যে স্যার মেজর লুপের ক্ষেত্রে রুট লোকাসটা আঁকলাম স্যার, এটা মানে আমরা দেখেই বুঝবো কিভাবে যে আমাদের এইভাবেই আঁকতে হবে? আমরা তো অন্যভাবে আঁকতে পারতাম। হ্যাঁ, এটা তো দেখে বোঝার উপায় নেই, কারণ হচ্ছে এটা আইদার সিমুলেট করতে হবে, নতুবা ওই যে রুট লোকাসের 2p+1 স্যার আমরা যেটা করতাম ফর্মুলাগুলা, হ্যাঁ ওগুলা দিয়ে করতে হবে। ওটা না করলে তো দেখে বোঝার সবসময় উপায় নেই, কারণ এই ব্রাঞ্চটা এইদিকে ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে উই ডোন্ট নো, রাইট? ইয়েস স্যার। ওটা বোঝার উপায় নেই, ঠিক আছে? এটা বোঝার উপায় নেই। এটা যদি হাতে আঁকতে হয় দেন ইট ইজ ডিফিকাল্ট, এটা অ্যাপ্রক্সিমেটলি তোমাকে আঁকতে হবে, হ্যাঁ। আর নতুবা ওই রুট লোকাসের বিশাল অঙ্ক ফলো করে এটা আঁকতে হবে, ঠিক আছে? তো আমি এটা এই ক্ষেত্রে পরীক্ষায় যদি আসে তাহলে তোমাকে অ্যাপ্রক্সিমেট একটা আঁকতে হবে, এটাই আমি কারেক্ট ধরে নেব। যদি এটা কারেক্ট পুরোপুরি নাও হয় আমি সেটা অ্যাকসেপ্ট করে নেব। কথাটা বুঝতে পারছো? কারণ এটা তো লম্বা প্রসিডিউর, আইদার সিসি টুল লাগবে নতুবা তোমার সেই ফুল প্রসিডিউর ফলো করতে হবে, বুঝছো না? সেই অ্যাসিম্পটোট আঁকতে হবে, রিয়েল এক্সিস সেগমেন্ট আঁকতে হবে, সবগুলা অ্যাঙ্গেল অফ ডিপারচার আঁকতে হবে, সব করে এটা প্রপারলি আঁকতে পারবে, নতুবা আঁকতে পারবে না। এনিওয়ে উই আর মুভিং ফরওয়ার্ড। ওকে, এখন আমরা দেখব সার্কিটে কিভাবে আমরা এটা রিয়েলাইজ করব। সো আমরা সার্কিটে দুই ভাবে রিয়েলাইজ করব। একটা হচ্ছে অ্যাক্টিভ সার্কিট রিয়েলাইজেশন, মানে আমরা সার্কিট দিয়ে তোমার কন্ট্রোলারের পোল জিরোগুলো ইমপ্লিমেন্ট করব, কিন্তু এটা দুই ধরনের সার্কিট হতে পারে, প্যাসিভ সার্কিট হতে পারে, অ্যাক্টিভ সার্কিট হতে পারে। হোয়াট ডাজ অ্যাক্টিভ সার্কিট মিন? ইট ইনভলভস অপ-অ্যাম্প, অপারেশনাল অ্যাম্পলিফায়ার। ইজ দ্যাট ক্লিয়ার? সো আমরা সার্কিট ইমপ্লিমেন্টেশন দুই ভাবে হতে পারে, ঠিক আছে? তাহলে কি হতে পারে? একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা কি প্যাসিভ। অ্যাক্টিভ সার্কিট ইমপ্লিমেন্ট, অ্যাক্টিভ সার্কিট মানেই হচ্ছে অপ-অ্যাম্প থাকবে, ঠিক আছে? অপ-অ্যাম্প থাকবে, অপ-অ্যাম্পের আলাদা বায়াস থাকবে। আর প্যাসিভ সার্কিট মানে কি? এখানে সিম্পল আরএলসি, এটার বাইরে কিছু থাকবে না। এখানেও আরএলসি থাকবে, এখানেও আরএলসি থাকবে। আচ্ছা, এখন অ্যাক্টিভ সার্কিটের সুবিধা হচ্ছে ইউ ক্যান ইমপ্লিমেন্ট এনি কন্ট্রোলার, দ্যাট মিনস all the controllers, all especially cascade controller, all the controllers can be implemented using active circuit. But passive circuit সব কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করতে পারবো না। যেমন অ্যাক্টিভ সার্কিটে পিআই পারবো, পিডি পারবো, হ্যাঁ, লিড পারবো, ল্যাগ পারবো, সবগুলোই পারবো, ওকে? কিন্তু প্যাসিভ সার্কিটে পিআই পিডি পারবো না, ঠিক আছে? পিআই পিডি এগুলো পারবো না, এগুলো হচ্ছে আইডিয়াল কন্ট্রোলার। We cannot implement this, but we can implement lead and lag, ঠিক আছে? সো এটা আমরা দেখবো। তো এখানে অ্যাক্টিভ সার্কিটের অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এখানে এক্সট্রা একটা অপ-অ্যাম্প লাগবে, একটা বায়াসিং লাগবে, এটাই হচ্ছে অসুবিধা, আর কিছু না। একটা পাওয়ার সোর্স লাগবে এক্সট্রা, দ্যাট ইজ দ্য প্রবলেম।
আর প্যাসিভ সার্কিটের সুবিধা হচ্ছে যে এখানে কোনো অপ এম্প লাগবে না, ঠিক আছে? তো এগুলো দিয়ে আমরা কি করব, এই সার্কিটগুলো দিয়ে আমরা কি করব? সার্কিটগুলো দিয়ে যে আমরা কন্ট্রোলারের ট্রান্সফার ফাংশনগুলো অ্যাচিভ করার চেষ্টা করব। দ্যাট মিন্স ফর এক্সাম্পল পিটি কন্ট্রোলার, রাইট? পিটি কন্ট্রোলার কি থাকে? দেয়ার ইজ এ গেইন, দেয়ার ইজ এ জিরো, রাইট? আর পিআই কন্ট্রোলার, পিআই কন্ট্রোলার কি থাকে? s প্লাস z1 ডিভাইডেড বাই s। পিআই কন্ট্রোলার, এই জিনিসগুলো আমরা কি করব? সার্কিট দিয়ে এই ট্রান্সফার ফাংশনগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তো যেহেতু এগুলো ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, সো আমরা এই জিনিসগুলো, এই কন্ট্রোলারগুলো মূলত ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য ইমপ্লিমেন্ট করতে পারবো। এই কন্ট্রোলারগুলো মানে মেকানিক্যাল সিস্টেম বা অন্য কেমিক্যাল সিস্টেম বা অন্য যে কোনো সিস্টেম হতে পারে, ওখানেও কিন্তু তোমার কন্ট্রোল সিস্টেমের যে মেইন প্রিন্সিপালগুলো আমরা শিখেছি ওগুলো কিন্তু ওখানেও অ্যাপ্লিকেবল। কিন্তু এই সার্কিটগুলো দিয়ে শুধু ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্যই আমরা কন্ট্রোলার তৈরি করতে পারবো। তো দেখা যাক এখন আমরা অ্যাক্টিভ সার্কিট ইমপ্লিমেন্টেশনে আমরা কি পাই সেটা আমরা দেখি। অ্যাক্টিভ সার্কিট রিয়েলাইজেশনে we can use an op-amp and we can use this configuration. It is called inverse op-amp. ঠিক আছে, এটাকে বলা হয় ইনভার্স op-amp ইমপ্লিমেন্টেশন। নামটা আমি এক্স্যাক্টলি মনে নাই, এরকম একটা নাম। ইনভার্স কেন? ইনভার্স এই জন্যই কারণ এখানে যে এটাকে যদি আমি আউটপুট ধরি, এটাকে যদি ইনপুট ধরি, তাহলে আউটপুট এবং ইনপুটের রেশিওটাই হচ্ছে ট্রান্সফার ফাংশন। সো এই পুরো ব্লকটার যে আউটপুট বা ইনপুট রেশিও, সেটাকে আমরা কি করতে পারি? দুটো ইম্পিডেন্সের রেশিও হিসেবে এক্সপ্রেস করতে পারি। এটা আমরা চ্যাপ্টার 2 তে দেখব। এবং এই দুটো ইম্পিডেন্স কোথায় আছে দেখো, একটা আছে ইনপুট এবং এই যে নেগেটিভ টার্মিনালের মাঝখানে, দ্যাট ইজ Z1, ঠিক আছে? Z1 কোথায় আছে? Z1টা এখানে আছে, ওকে? ইনপুট এবং কিসেরটার মধ্যে? নেগেটিভ টার্মিনালের মাঝখানে এটা Z1টা আছে। আর Z2টা কোথায় আছে দেখো, where is Z2? Z2 আছে এখানে। Z2 আছে নেগেটিভ টার্মিনাল এবং আউটপুটের মাঝখানে, ঠিক আছে? এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে, এই দুটার মাঝখানে Z2 থাকে। এটা যদি Z1 হয়, এটা যদি Z2 হয়, তাহলে ওভারঅল the transfer function of this block, which is V0 by Vi, ট্রান্সফার ফাংশনকে আমরা এরকম আউটপুট বা ইনপুট এইভাবে রেশিও হিসেবে এক্সপ্রেস করি। কোন ডোমেইনে? ল্যাপ্লাস ডোমেইনে, ঠিক আছে? ল্যাপ্লাস ডোমেইনে আমরা এইভাবে এক্সপ্রেস করি। সো ইফ উই এক্সপ্রেস দ্য আউটপুট বাই ইনপুট, ইট ক্যান বি শোন দ্যাট ইট ইজ ইকুয়াল টু -Z2 by Z1। এখানে Z1টাও হচ্ছে, Z2 এবং Z1 এই দুটোকে আমরা ল্যাপ্লাস ডোমেইনে এখানে এক্সপ্রেস করছি, ঠিক আছে? সো আমরা দেখব যে এখানে একটা নেগেটিভ সাইন চলে আসে, এই জন্য এটাকে বলে ইনভার্ট op-amp কনফিগারেশন। হ্যাঁ, সো দিস ইজ দ্য ট্রান্সফার ফাংশন। এখন আমরা দেখব এই Z2 এর মধ্যে অনেক কিছু থাকতে পারে। we can place anything in the Z1 and Z2. এটা কিন্তু simply resistance না। Z1 can be a simple resistance, Z1 can be a capacitor, Z1 can be an inductor, or it can be series parallel combination like a resistor and capacitor in series, or it can be a parallel combination, resistance or capacitor in parallel, etc. It can be anything inside the Z1 and inside the Z2. In general, এটাকে আমরা Z1, Z2 দুটো ইম্পিডেন্স হিসেবে এক্সপ্রেস করছি, ওকে? সো এখন আমরা দেখব এরকম একটা কনফিগারেশনে আমরা যদি ইনভার্ট op-amp এই কনফিগারেশনটা ইউজ করি, যেখানে প্লাস টার্মিনালটা সরাসরি গ্রাউন্ড করা আর মাইনাস টার্মিনালটা কিসের মধ্যে আছে? ইনপুট এবং আউটপুটের মাঝখানে আছে, এবং ইনপুট এবং মাইনাস টার্মিনালের মধ্যে Z1 আর মাইনাস টার্মিনাল এবং আউটপুটের মধ্যে Z2। এই কনফিগারেশনের জন্য আমরা বলবো যে দিস ইজ দ্য ট্রান্সফার ফাংশন উই আর গোয়িং টু হ্যাভ। এখন এই Z2 এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, Z1 এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, RLC এর বিভিন্ন কম্বিনেশন থাকতে পারে। বিভিন্ন কম্বিনেশনের জন্য এই সেম ট্রান্সফার ফাংশনটা কখনো এটা PI কন্ট্রোলার হবে, কখনো এটা PT কন্ট্রোলার হবে, কখনো এটা লিড কন্ট্রোলার হবে, কখনো ল্যাগ কন্ট্রোলার হবে, কখনো এটা PID কন্ট্রোলার হবে, কখনো এটা সামথিং এলস হবে। আমার কথাটা বুঝতে পারছো?
all of these controller can be implemented using the same configuration but different combination in Z1 and Z2. Z1 and Z2 এর মধ্যে different combination এর জন্য আমরা কি পাবো, different controller implement করতে পারবো। Is that clear? কথাটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? Yes, sir. ওকে, এখন তোমরা একটু তোমাদের সিগন্যাল সিস্টেমে তোমাদের একটু ধারণা থাকার কথা, আমি তারপরও একটু ধারণা দিচ্ছি। আমরা যখন ল্যাপ্লাস ডোমেইনে এক্সপ্রেস করি Z1 Z2 যে কোনো ইম্পিডেন্সকে, তখন রেজিস্ট্যান্সকে এখানে যদি R থাকে ল্যাপ্লাস ডোমেইনে কি হয়, ল্যাপ্লাস ডোমেইনে এটা R হিসাবে রিপ্রেজেন্ট করব। কিন্তু এখানে যদি ইন্ডাক্টর থাকে L, এটাকে আমরা ইম্পিডেন্স LS দিয়ে রিপ্রেজেন্ট করি, এখানে একটা কমপ্লেক্স ভেরিয়েবল S চলে আসে। আর এখানে যদি ক্যাপাসিটর থাকে এটাকে আমরা 1/CS এভাবে রিপ্রেজেন্ট করি। এটা সার্কিট 2 তে তোমরা এই সিমিলার জিনিস দেখেছো, এখানে S এর পরিবর্তে j ওমেগা ছিল, j ওমেগা L মনে আছে, আর এখানে ছিল 1/j ওমেগা C মনে আছে। Is it clear? Does it look familiar? Yes, sir. সার্কিট 2 তো সবাই করে আসছো। ইন্ডাক্টরকে ওখানে কি বলে আমরা করেছি, এখানে ফোরিয়ার ট্রান্সফর্মে এখানে j ওমেগা L এভাবে রিপ্রেজেন্ট করেছে, আর এটাকে 1/j ওমেগা C এভাবে রিপ্রেজেন্ট করেছে। তো j ওমেগার পরিবর্তে এখন কি ইউজ করছি, S ইউজ করছি। S এর মধ্যে দুটো জিনিস আছে, S এর মধ্যে দুটো জিনিস আছে। S টা j ওমেগাকে রিপ্লেস করছে, কিন্তু S এর মধ্যে কি আছে, S এর মধ্যে সিগমা আছে প্লাস j ওমেগা আছে। এখানে এটা একটা কমপ্লেক্স। ফোরিয়ার ট্রান্সফর্মে শুধু j ওমেগা ছিল, মানে ইমাজিনারি এক্সিস ছিল, হ্যাঁ কম্পোনেন্ট ছিল, বাট এখন কিন্তু এখানে রিয়েল কম্পোনেন্টও আছে। এনিওয়ে ওই জায়গায় আমি যাচ্ছি না ম্যাথমেটিক্স এর ডিটেইলসে, এখন সংক্ষেপে মনে রাখো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ইম্পিডেন্স। ইন্ডাক্টরের জন্য LS, ক্যাপাসিটরের জন্য 1/CS, জাস্ট লাইক সার্কিট 2। সার্কিট 2 তে কিন্তু এরকম একটা জিনিস আমরা দেখে আসছি। এখন আমরা ইম্পিডেন্স কিভাবে বের করবো, এটা চ্যাপ্টার 2 তে আমরা আলোচনা করতে যাচ্ছি। তার আগে আমি এখানে একটু পড়ে নিচ্ছি, তাহলে ওখানে একটু স্পিড আপ করতে পারবো। যেমন ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ইন্ডাক্টর আছে, তাহলে এটার ইম্পিডেন্স, এটাকে যদি আমরা পুরোটাকে Z1 বলি, তাহলে Z এর মধ্যে কি থাকবে, এখানে R, ধরো এখানে L, তাহলে what does Z1 contain? Z1 contain Z1S ফর এক্সাম্পল। এটা ল্যাপ্লাস ডোমেইনে আমরা এইভাবে লিখবো R প্লাস LS, এভাবে লিখবো। দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. Is that clear? এখন এটা যদি রেজিস্টর হয়, রেজিস্টর ক্যাপাসিটর কম্বিনেশন হয়, তাহলে এখানে Z কি লিখবো, R প্লাস 1/CS। Yes. এইটাকে সাজিয়ে লেখা যায়, এখন তুমি এভাবে সাজিয়ে লিখতে পারো, সাজিয়ে লিখতে পারো যে কোনো ভাবে, এটা যে কোনো ফরম্যাটে সাজিয়ে লিখতে পারো, হ্যাঁ। আচ্ছা, তারপর একই রকম ভাবে তুমি প্যারালাল কম্বিনেশন লিখতে পারো। ফর এক্সাম্পল এটা R, এটা হচ্ছে C, তাহলে এখানে Z এর ভ্যালু কি হবে, Z এর ভ্যালু হবে যে প্যারালাল কম্বিনেশনের যে ফর্মুলা সেটা, এখানে একটা R ইনটু 1/CS, এটা যদি C হয় ডিভাইডেড বাই R প্লাস 1/CS। দেখতে পারবো না এভাবে? আমার কথাটা বুঝতে পেরেছো? সার্কিটে যে প্রিন্সিপাল গুলো, সিরিজ প্যারালালের যে ফর্মুলা গুলো, এখানে সেগুলোই অ্যাপ্লাই করবো, ঠিক আছে। শুধু পার্থক্য হচ্ছে যে L এর জায়গায়, ইন্ডাক্টরের জায়গায় আমি কি লিখবো, LS লিখবো, ক্যাপাসিটরের জায়গায় আমি কি লিখবো, 1/CS লিখবো, দ্যাটস ইট। এটাই হচ্ছে পার্থক্য, আর বাকি সব ফর্মুলাগুলো একই রকম। তো এইভাবে আমরা ইম্পিডেন্স পেয়ে যাবো। তো এই ইম্পিডেন্সের ইনফরমেশন গুলো Z1 Z2 এর মধ্যে আমরা বসাবো, ঠিক আছে। যেমন এখানে আমি প্যারালাল কম্বিনেশনের জন্য এটা তৈরি করেছি, রাইট। এটাকে তুমি এখন সিম্পলিফাই করো, করে নিচে সিম্পলিফাই করো, যে এটা হবে R উপরে হবে RCS প্লাস 1, দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য ইম্পিডেন্স। ওকে, এটা একটু তোমাদের সহজ করে, একটু ফ্যামিলিয়ার করার জন্য এটা আলোচনা করলাম। নাও লেটস গো ইনটু ডিটেইলস। আমরা দেখব প্রিভিয়াস সার্কিটে যে আমরা Z1 এবং Z2 দেখেছি, এই Z1 Z2 এর মধ্যে ডিফারেন্ট কম্বিনেশনের জন্য আমরা ডিফারেন্ট কি পাবো, কন্ট্রোলার পাবো। যেমন ধরো Z1 এবং Z2, এখানে একটা টেবিল দেওয়া আছে। Z1 যদি সিম্পল R1 R2 ইউজ করি, তাহলে
we will find simple R2 by R1 একটা গেইন পাবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো প্রিভিয়াস যে ডায়াগ্রাম, এখানে আমরা ধরো এটাকে জিসি বলছি, জিসি is equal to কি Z2 by Z1, রাইট? এখন Z2 এর মধ্যে যদি সিম্পল আমরা একটা R রাখি, এখানে R2 আর এখানে যদি R1 রাখি, তাহলে কি পাবো? মাইনাস R2 by R1। তাহলে R2 আর R1 এটার তো আর কোনো ল্যাপ্লাস ট্রান্সফর্ম নাই, এটার R এর ল্যাপ্লাস R নিজেই। সো এখন এখানে কি পাচ্ছি? ধরো R2 এর মধ্যে তুমি 100 দিলা, R1 এর মধ্যে 10 দিলা, তাহলে আমি কি পাচ্ছি? এখানে -10 পাচ্ছি না? ঠিক আছে, তার মানে এখানে কি একটা নেগেটিভ সাইন আছে প্লাস একটা কি আছে? গেইন আছে, গেইন। সো এইভাবে Z2 এবং Z1 এর মধ্যে আমরা যদি if we use two different register we can implement a gain। এখানে একটা কি আছে? গেইন আছে, গেইন কে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি by simply producing R2 and R1। হ্যাঁ, এটা কিন্তু আবার একটা নেগেটিভ গেইন, মানে এটা পজিটিভ গেইন না, এটা একটা নেগেটিভ গেইন। সো আর এই নেগেটিভ সাইনটাকে আমরা চাইলে বিভিন্ন রকম ভাবে ক্যান্সেল করতে পারি। ফর এক্সাম্পল এরকম দুটো গেইনের ব্লক ক্যাসকেডে রাখলাম, তাহলে নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? ধরো -10 এর একটা গেইন ব্লক, এটার সাথে ক্যাসকেডে -1 এর একটা গেইন ব্লক রাখলাম, তাহলে কি করতে পারি? দুটো মিলে কি হয়ে যাবে? আমরা জানি ক্যাসকেডে থাকলে কি হয়? গুণ হয়, রাইট? -10 -1 গুণ হয়ে কি হবে? +10 হয়ে যাবে। সো এইভাবে আমরা চাইলে এটাকে পজিটিভ করে নিতে পারি। বাট এখানে শেখার জিনিস হচ্ছে the main thing we learn here is that if we use two register R1 and R2 we can implement a gain. Is that clear? Okay, এখন দেখো এখানে এই টেবিলটাতে আরো কিছু আছে। এখানে আমরা যদি সিম্পলি Z1 এর মধ্যে R ইউজ করি, Z2 এর মধ্যে C ইউজ করি, তাহলে আমরা এই ধরনের একটা ট্রান্সফার ফাংশন পাই। ওই ফর্মুলা থেকে Z2 by Z1, এই যে ফর্মুলা থেকে এই ট্রান্সফার ফাংশনটা পাই। এই ট্রান্সফার ফাংশনের মধ্যে কি আছে? অরিজিনে একটা পোল আছে। অরিজিনে পোল থাকলে এটাকে বলা হয় ইন্টিগ্রেশন, মানে 1/s। এখানে 1/s ঠিক নাই, এখানে 1 এর পরিবর্তে সামথিং একটা ভ্যালু আছে 1/r, এই ভ্যালুটা আছে, কিন্তু এটা কিন্তু স্টিল অরিজিনে পোল থাকার কারণে এটাকে আমরা বলবো ইন্টিগ্রেটর ফাংশন, বা এই কাজটা কি করে? ইন্টিগ্রেশন করে 1/s। ঠিক আছে, আচ্ছা। একই রকম ভাবে ডিফারেন্সিয়েশন হচ্ছে অরিজিনে যদি একটা 0 থাকে, কখন পাবো? যদি Z1 এ C রাখি আর Z2 তে একটা R রাখি, তখন আমরা এই ধরনের একটা ট্রান্সফার ফাংশন পাবো, এই যে Z2 by Z1 থেকে। ঠিক আছে, Z2 by Z1 রেশিও থেকে এই ধরনের একটা ট্রান্সফার ফাংশন পাবো। তুমি বসালে এটা দেখতে পাবা। এখানে কি পাচ্ছি? Z2 এর মধ্যে R আর Z1 এর মধ্যে কি? 1/CS, রাইট? 1/CS, এই তো। তাহলে এটা পাচ্ছি না? -RCS, এটা পাচ্ছি না? তো এটা পেলে এখানে আমরা দেখতে পাচ্ছি অরিজিনে একটা কি? 0। অরিজিনে একটা 0 দেখতে পাচ্ছি। মানে S মানে হচ্ছে অরিজিনে একটা 0, 1/s মানে অরিজিনে একটা পোল, রাইট? সো এটাকে আমরা বলছি পিওর ডিফারেন্সিয়েশন। সাথে একটা কনস্ট্যান্ট আছে, RC একটা কনস্ট্যান্ট আছে। আচ্ছা, RC কনস্ট্যান্টটাই একটা গেইনের মতো এখানে অ্যাক্ট করছে আর কি। হ্যাঁ, আচ্ছা। সো এইভাবে আমরা একটা ডিফারেন্সিয়েশন ইমপ্লিমেন্ট করতে পারি। তারপর দেখি আমরা পিআই কন্ট্রোলার কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। পিআই কন্ট্রোলারের জন্য এখানে R1 ইউজ করব, এখানে R2 C ইউজ করব। তাহলে Z2 by Z1 এর রেশিওতে কি থাকবে? R2 plus 1/CS ডিভাইডেড বাই Z1 এর মধ্যে কি? R1। এটাকে যদি সিম্পলিফাই করে তাহলে এটা পাবো, এটা থেকে এটা পাবো। মানে Z1 Z2 তে এই কম্বিনেশনের ফলে আমরা এই ট্রান্সফার ফাংশনটা পাবো। এই ট্রান্সফার ফাংশনের মধ্যে কি আছে দেখো, এটাকে যদি এভাবে সাজিয়ে লিখি, এখানে কি আছে? অরিজিনে একটা পোল আছে এবং অরিজিনের কাছাকাছি আমরা একটা পোল এখানে সেট করতে পারি। R2 C এর ভ্যালু কন্ট্রোল করে এই পোল, এই 0টাকে আমরা অরিজিনের কাছাকাছি সেট করতে পারি। তখন এটা কি হয়ে যাবে? অরিজিনে একটা পোল, অরিজিনের কাছাকাছি আমরা যদি এই R2 C এর ভ্যালুটা কেমন ভাবে নেই, এটা অরিজিনের কাছাকাছি যদি অবস্থান করে, তাহলে কি হয়ে যাবে? এটা একটা পিআই কন্ট্রোলার হয়ে যাবে। দ্যাট ওয়াজ দ্য পিআই কন্ট্রোলার, মনে আছে?
ঠিক আছে, তাহলে এখন আমরা যদি একটা পিআই কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমরা কি করব, এই কম্বিনেশনটা দিয়ে, হ্যাঁ, আমরা Z1 এ R1 রাখবো, Z2 তে R2C এর কম্বিনেশন রাখবো। এখন আমরা যদি এটাতে একটা পিআই কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করতে চাই, ফর এক্সাম্পল পিআই কন্ট্রোলারটা হচ্ছে S প্লাস 0.1 ডিভাইডেড বাই S, এই কন্ট্রোলারটা আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা করব, এই এসটা তো অরিজিনে আছে, হ্যাঁ, এই পোলটা, এটা তো কিছু করার নেই, কিন্তু উপরে যে 0.1 আছে সেটাকে অ্যাচিভ করার জন্য আমরা কি করতে হবে, এই পার্টটা আমাকে কি করতে হবে, এভাবে লিখতে হবে 1/R2C, হ্যাঁ, R2C should be equal to 0.1, এটা লিখতে হবে না? ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখন কি দুইটা ভেরিয়েবল একটা ইকুয়েশন, একটা ধরে নিব, আমরা ধরে নিব যে let C is equal to 10 মাইক্রোফ্যারাড, একটা প্র্যাকটিক্যাল ভ্যালু ধরে নিব, তখন R2 এর ভ্যালু আমরা পেয়ে যাব, রাইট? ইজ দ্যাট ক্লিয়ার? R2 এর ভ্যালু হয়ে যাবে 1/0.1 into 10 মাইক্রোফ্যারাড, 10 into 10 to the power -6, okay, so that's the value of R2. এখন যা আসবে, তারপর এখানে যদি আমরা কোনো গেইন না চাইলে আমরা R2/R1 তাহলে 1 ধরে নিব, তাহলে R2 আর R1 এর একই ভ্যালু আমরা পাবো, এখান থেকে R1 এর ভ্যালু শুড বি R2 এরকম ধরে নিতে পারি। তো এইভাবে আমরা একটা সার্কিট দিয়ে এই ট্রান্সফার ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? তো তোমাদের পরীক্ষার কোশ্চেন হচ্ছে খুব ছোট কোশ্চেন, শর্ট কোশ্চেন, এটা 2-3 মিনিটের বেশি তোমাদের লাগা উচিত না। তোমাদেরকে বলবে যে তোমরা এরকম একটা কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করো, রাইট? একটা কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করতে বলবে, তখন তোমরা এই কোশ্চেনটা লিখবা, প্রথমে এটা লিখবা, তারপর এটা লিখবা, তারপর এই দুটো কম্পেয়ার করে এই ইকুয়েশনটা লিখবা, এই ইকুয়েশন লিখে একটা ধরে নিবা, অন্যটা সলভ করে নিবা, দ্যাটস ইট। জাস্ট 2-3 মিনিটের একটা অঙ্ক, ছোট অঙ্ক। আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। তারপর তোমরা সার্কিটটা এঁকে দিবা, শুধু একটু করলে হবে না, সার্কিটটা আবার এঁকে দিবা। ওকে, সার্কিটটা এইভাবে এঁকে দিবা যে Z1 এ এটা, Z2 তে কি, এটা মাইনাস, এটা টু, এটা প্লাস টার্মিনাল, এটা গ্রাউন্ডেড থাকবে, এটা হচ্ছে ইনপুট, আর এখানে কি, এখানে রেজিস্ট্যান্স এন্ড ক্যাপাসিটরের কম্বিনেশন, দ্যাটস ইট। এটা হচ্ছে কন্ট্রোলারের আউটপুট, এটা হচ্ছে কন্ট্রোলারের ইনপুট। ওকে, সো দিস ইজ দ্য R2, দিস ইজ C, দিস ইজ R1। ওকে, এটা এঁকে দিবা। সো একে বলবা যে দিস ইজ আওয়ার কন্ট্রোলার, দিস ইজ আওয়ার PI কন্ট্রোলার। I hope it is clear now. Yes sir, clear. Sir, I have a question. Please. Sir, PI কন্ট্রোলের ক্ষেত্রে R2/R1 যে আমরা 1 ধরেছি, তাহলে কি এটা গেইন 1 হয়ে যাচ্ছে না? হ্যাঁ, PI কন্ট্রোলারে সাধারণত আমরা এডিশনাল কোনো গেইন করি না আর কি, সেই জন্য বললাম। তোমরা যদি কোনো গেইন আগে থেকে থাকে তাহলে এই PI কন্ট্রোলারে এখানের মধ্যে ঢুকাই ফেলতে পারো। ধরো তুমি একটা গেইন আগে থেকে, মানে PI কন্ট্রোলারের বাইরে একটা গেইন আছে, এবং ওই গেইনটা তুমি এই সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট একই সাথে করে ফেলতে যাচ্ছ, ইউ ক্যান ডু দ্যাট। আর যদি গেইন প্রয়োজন না হয়, এটা অন করে দিবা। ওকে, ঠিক আছে স্যার। কথাটা বুঝছো? ইট ডিপেন্ডস তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করবো, তুমি অনেকভাবে ইমপ্লিমেন্ট করতে পারো, মানে এখানে একদম মুখস্থ কোনো ফর্মুলা নাই। তুমি একটা সার্কিট বা একটা সিস্টেমের ইমপ্লিমেন্টেশনটা অনেক কম্বিনেশনে করতে পারো। এখন তুমি তোমার যদি কোনো গেইন অ্যাডজাস্টের দরকার হয়, তাহলে তখন তুমি করবা আর কি, এটা এখানে গেইনটা অ্যাডজাস্ট করতে পারবা। ওকে, এখন দেখি আমরা পিডি কন্ট্রোলার দেখি। তো পিডি কন্ট্রোলার, ফর এক্সাম্পল, এখানে একটা পিডি কন্ট্রোলার আমরা জানি K × S + ZC। তো ধরে নিচ্ছি এটা এরকম একটা র্যান্ডম নিট ধরে নিই যে এখানে একটা গেইন লাগবে 15 আর S প্লাস ফর এক্সাম্পল 6, এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এখানে পিডি কন্ট্রোলারের জন্য এই কম্বিনেশনটা যদি ইউজ করো, তাহলে এরকম একটা কি পাবো, ট্রান্সফার ফাংশন পাবো। তাহলে এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন লিখতে পারি। একটা লিখতে পারি যে R2C should be equal to gain K, which is in this case 15। আবার লিখতে পারি ZC, which is এখানে 1/R1C should be equal to ZC, in this case this is 6। তাহলে আমরা কি পেলাম, দুটো ইকুয়েশন পেলাম না? কমপ্লিট করলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে, আমরা কি করলাম,
এখানে কম্পেয়ার করলাম, এই জিনিসটাকে কার সাথে কম্পেয়ার করলাম, এই জিনিসের সাথে কম্পেয়ার করলাম। ইজ দ্যাট ক্লিয়ার? কম্পেয়ার করে আমরা এই দুটো ইকুয়েশন সলভ করব। এই দুটো ইকুয়েশন পেলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 3 ভেরিয়েবলস 2 ইকুয়েশন। তাহলে কি একটা ধরে নিতে হবে, রাইট? একটা ধরে নিবা, let c is equal to 1 মাইক্রোফ্যারাড, এটা ধরে নাও। তখন তুমি বাকি দুটো ভ্যালু পেয়ে যাবা, r1 এর ভ্যালু পেয়ে যাবা, r2 এর ভ্যালু পেয়ে যাবা। অঙ্কগুলো এরকম সিম্পল। কাটা আসতেছে। জি বলো, কিছু বলছিলে? Is it clear up to this point? Yes, sir. ওকে, সো অঙ্কগুলো ছোট ছোট, তোমাদের আগের পরীক্ষার কোশ্চেন গুলোতেও সলভ করা আছে, দুই একটা অঙ্ক খুবই ছোট অঙ্ক, কয়েক মিনিট লাগে, তেমন কিছু না, কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। এটা ল্যাবের জন্য করা লাগবে, থিওরির জন্য করা লাগবে। একই রকম ভাবে পিআইডি কন্ট্রোলার, এটা কিন্তু ল্যাবের ইয়েতে আলোচনা করা হয়েছিল। পিআইডি কন্ট্রোলারের জন্য Z1 এর আন্ডারে কি রাখতে হবে? প্যারালাল কম্বিনেশন রাখতে হবে, Z2 এর আন্ডারে সিরিজ কম্বিনেশন রাখতে হবে। তখন আমরা এই ধরনের একটা কি পাবো, এক্সপ্রেশন পাবো। সো আমরা এটা কিন্তু আগে ল্যাবের ইয়েতে দেখিয়েছি যে আমরা যদি ধরো পিআইডি কন্ট্রোলারে কি থাকে, একটা 0 থাকে, একটা কি থাকে, এখানে Z1 থাকে আর নিচে একটা S থাকে, তখন এটা কিভাবে লেখা যায় যে A ইন্টু A প্লাস B ইন্টু S প্লাস C ডিভাইডেড বাই S, এই ফরম্যাটে ভেঙে লেখা যায়। এবার পিআইডি কন্ট্রোলারের যে পোল 0 আছে, দুইটা 0 একটা অরিজিনে পোল, এটাকে আমরা এই ফরম্যাটে কি করতে পারি, ভেঙে লিখতে পারি। এখন আমরা কম্পেয়ার করব এই দুটো ইকুয়েশন। সরি, চলে গেল। আচ্ছা, যেটা বলছিলাম S প্লাস ZC S প্লাস Z1 ডিভাইডেড বাই S, এটা ধরো পিআইডি কন্ট্রোলারের পোল 0। এই পোল 0 গুলোকে আমি শুধু গেইনটা বাদ দিয়ে আপাতত লিখলাম, গেইনও চাইলে একই সাথে ইমপ্লিমেন্ট করতে পারবো, নো প্রবলেম। সো আমরা এটাকে আমরা কি করতে পারি, এই পোল 0 গুলোকে এভাবে সাজিয়ে লিখতে পারি যে A একটা কনস্ট্যান্ট, B ডিভাইডেড B ইনটু S প্লাস C ডিভাইডেড বাই S, তিনটা পার্টে ভাগ করে নিতে পারি। এই তিনটা পার্টকে আলাদা আলাদা নাম আছে। এটাকে আমরা বলি প্রপোর্শনাল, এটাকে বলি ডিফারেনশিয়াল, এটাকে বলি ইন্টিগ্রাল, PIT। ঠিক আছে, এসটা হচ্ছে ডিফারেনশিয়াল টার্ম, 1/s টা হচ্ছে ইন্টিগ্রাল টার্ম। সো এটা কোথা থেকে পেয়েছি, এই এগুলোর মানে সিম্পলিফিকেশন থেকে পেয়েছি। এটা গুণ করে আমরা এটা পাই। তারপর আমরা কি করব, এর সাথে এটা কম্পেয়ার করব, এই যেটা বি এর সাথে কাকে কম্পেয়ার করব, এটা, আর সি এর সাথে কম্পেয়ার করব, এই যেটা। তিনটে ইকুয়েশন পাবো। হ্যাঁ, আমরা ল্যাবে আলোচনা করেছি এই তিনটে ইকুয়েশন এ বি সি আমরা পেয়ে যাচ্ছি। কিভাবে পেয়ে যাচ্ছি, এই যে এখান থেকে, এই যে, কারণ ZC Z1 এই ভ্যালুগুলো আমার জানা থাকবে, তো এখান থেকে আমরা এবিসি পেয়ে যাব। সাথে গেইনটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তোমরা চাইলে গেইন দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারো একসাথে, অথবা পোল 0 গুলোকে আলাদা করেও করতে পারো। ঠিক আছে, যেভাবেই করো না কেন এই ফরম্যাটে সাজাতে হবে, এবিসি এই ফরম্যাটে সাজাতে হবে। একটা প্রপোর্শনাল টার্ম, কনস্ট্যান্ট টার্ম, একটা ডিফারেনশিয়াল টার্ম, একটা ইন্টিগ্রাল টার্ম, PIT। এই ফরম্যাটে সাজানোর পর এই ট্রান্সফার ফাংশনটার সাথে কম্পেয়ার করতে হবে। এখানেও কিন্তু প্রপোর্শনাল টার্ম আছে, ডিফারেনশিয়াল টার্ম আছে, ইন্টিগ্রাল টার্ম আছে। ঠিক আছে, এটা P, এটা D, এটা I, তিনটা টার্ম আছে। এই তিনটা, তাহলে এই তিনটা ম্যাচিং করে আমরা তিনটা ইকুয়েশন পাবো। এই তিনটা ইকুয়েশনকে সলভ করলে আমরা কি পাবো, ওই যে R1 R2 C1 C2 এই ভ্যালুগুলো আমরা পাবো। তো চারটা যেহেতু ভেরিয়েবল আছে, এখানে যে কোনো একটাকে ধরে নিতে হবে, যে কোনো একটাকে ধরে নিতে হবে। আগের মতো এরকম আমরা ধরে নিব, একটাকে ধরে নিব, বাকি তিনটাকে আমরা ওই তিনটা ইকুয়েশনটাকে সলভ করব। ইজ দ্যাট ক্লিয়ার? এই সবার কাছে এটা ক্লিয়ার কিনা? Yes, sir. Yes, sir. আচ্ছা, কারো কোনো সমস্যা হলে বলো। ওকে, সলভ করতে গিয়ে অনেক সময় তোমরা সিম্পলিফিকেশন করতে পারো। ধরো একটা ইকুয়েশনে আসছে, ধরো s² as প্লাস b, এন্ড বিটা দেখলা যে এটা অন্যগুলোর তুলনায়, ধরো এখানে s² বলতে বোঝাচ্ছে ধরো r1² এরকম কিছু একটা আসছে আর কি। হ্যাঁ, এখানে হয়তো r1 r2 আসছে, তো b এর ভ্যালুটা দেখলা যে অনেক ছোট, সিগনিফিকেন্টলি ছোট, তখন এটা ইগনোর করতে পারো। ইগনোর করে এটাকে সিম্পলিফাই করে ফেলতে পারো।
ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশন চাইলে তোমরা করতে পারো। তো আমি ইকুয়েশন সলভের দিকে যাচ্ছি না, এগুলো তোমরা করবা। ইকুয়েশন যথেষ্ট সলভ করেছো, আশা করি এখানেও তোমরা করতে পারবা। সো একই রকম ভাবে আমরা যদি ল্যাগ ইমপ্লিমেন্টেশন করতে চাই, if we want to implement a lag controller, we can use this combination. Okay, can use this combination. এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের এরকম একটা কম্বিনেশন ইউজ করতে হবে, এটা প্লাস মাইনাস, আর এখানে এটা ইউজ করতে হবে। হ্যাঁ, আউটপুট, আর এটা কি ইনপুট। এই ধরনের একটা কম্বিনেশন ইউজ করতে হবে। তো Z1 এ প্যারালাল কম্বিনেশন, Z2 তে প্যারালাল আরেকটা প্যারালাল কম্বিনেশন। তাহলে আমরা কি পাবো, ল্যাগ কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করতে পারবো। সিমিলারলি লিডেও তো কিন্তু তাই। আমরা জানি ল্যাগ এবং লিডে দুইটাতে কি থাকে, কি থাকে বলো, একটা পোল থাকে, একটা জিরো থাকে, রাইট? ল্যাগে কি থাকে, একটু রিভিউ করো। ল্যাগে যেটা থাকে, অরিজিনের খুব কাছাকাছি একটা পোল থাকে, তার কাছাকাছি একটা পোল জিরো ক্যান্সেলেশনের জন্য একটা জিরো থাকে, রাইট? আর লিডে কি থাকে, লিডেরটা বলো। লিডেরটা হচ্ছে একটা জিরো থাকে, তার বাম পাশে একটা পোল থাকে, এটা হচ্ছে লিড কম্পেনসেটর, রাইট? তো দুইটার বেসিক টেকনিক কিন্তু একই। ফর এক্সাম্পল ল্যাগ কম্পেনসেটরে আমাদের এরকম একটা ইউজ করতে হচ্ছে S+0.1 S+0.01, হ্যাঁ, একটা পোল একটা জিরো, ল্যাগ কম্পেনসেটর। তখন আমরা এই কনফিগারেশনের জন্য কি পাবো, এরকম একটা কি পাবো, ট্রান্সফার ফাংশন পাবো। তো এখানে দেখো, এখানে দুটো টার্ম আছে, একটা হচ্ছে জিরো টার্ম আর একটা হচ্ছে কি পোলের টার্ম। তাহলে পোলটাকে আমরা এখানে 1/R2C2 = কি বসাবো, 0.01 বসাবো, আর 1/R1C1 = কি ধরবো, 0.1 বসাবো। তাহলে দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমরা কি পাবো, এই যে R1C1 R2C2 এই ভ্যালুগুলো পাবো। এখানে তোমাদের ফ্রিডম অনেক বেশি। এখানে C1 ধরে নিলে R1 পাবা, C2 ধরে নিলে R2 পাবা। আবার এখানে চাইলে তোমরা গেইন অ্যাডজাস্ট করতে পারবা। তো ল্যাগে সাধারণত গেইনের প্রয়োজন হয় না, কিন্তু লিডে সাধারণত কি প্রয়োজন হয়, একটা গেইন প্রয়োজন হয়। যেমন লিড কন্ট্রোলার এরকম আমরা করেছি S+6 / S+20 ফর এক্সাম্পল। সো এখানে একটা গেইন, এক্সট্রা গেইনের প্রয়োজন হয়। এই গেইনটা আমরা এই C1/C2 এটা দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ, আরেকটা ইকুয়েশন দিয়ে C1 ধরে নিলে C2 টা সলভ হয়ে গেল। আর C1 C2 ভ্যালুটা ওই যে বাকি দুটো ইকুয়েশনে যদি বসাই, 0.1 এর ইকুয়েশন এবং ইকুয়েশন, তাহলে আমরা কি পেয়ে যাবো, R1 R2 পেয়ে যাবো। এক সেকেন্ড। আসসালামু আলাইকুম বেঞ্জি ভাই, আমি একটা ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, এই তো 1:40। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দেখো তো তোমরা এটা বুঝতে পারছো কিনা, আমরা ইকুয়েশন গুলো কিভাবে তৈরি করছি বুঝতে পারছো কিনা? ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে একই রকম ভাবে লিড কন্ট্রোলারও তাই। তোমাদের যদি একটা লিড কন্ট্রোলার দেওয়া হয়, ধরো একটা গেইন 10 × S+6 / S+20, তাহলে এখন কি করবো, তিনটে ইকুয়েশন পাবা না? C1 C2 = 10, 1/R1C = 6, 1/R2C2 = কি 20। ইজ ইট ক্লিয়ার? তিনটা ইকুয়েশন থেকে এখন R1 R2 C1 C2 এগুলো বের করে নেব। একটা ধরে নিতে হবে, যেহেতু চারটা ভেরিয়েবল, তিনটা ইকুয়েশন। I hope it is clear now. Yes sir. ওকে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে সহজ জিনিসও কঠিন হয়ে যায়। ওকে, so you must practice just 1 or 2 example, then it will be fine. ওকে, so বইয়ে এই অঙ্কটা করে দেওয়া ছিল, যেটা কিনা তোমাদের ল্যাবের রিপোর্টে তোমরা উল্লেখ করেছো। এই অঙ্কটা করে দেওয়া ছিল যে এই পোল জিরোগুলো, PID এর এই পোল জিরোগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। এটা ল্যাবের অঙ্ক, ল্যাবে আমরা এটা ইমপ্লিমেন্ট করেছি। সো এটাকে আমরা কি করেছি, এইভাবে সাজিয়েছি। এভাবে সাজানোর পর ওই যে আমাদের যে এখানে যে ফরম্যাট ছিল, এই যে
এই ফরম্যাটের সাথে এই যে পিআইডি কন্ট্রোলারের এটার সাথে কম্পেয়ার করেছি। কম্পেয়ার করে আমরা তিনটে ইকুয়েশন পেয়েছি। তো তিনটে ইকুয়েশন পেয়েছি, তিনটে ইকুয়েশন পাওয়ার পর আমরা এই তিনটে ইকুয়েশনকে সলভ করেছি এবং তার আগে এখানে যেহেতু চারটা ভেরিয়েবল একটাকে ধরে নিয়েছি, ফর এক্সাম্পল C2টাকে ধরে নিয়েছি 0.1 মাইক্রোফ্যারাড, এটাকে ধরে নেওয়ার পর বাকি তিনটাকে সলভ করে আমরা R1 R2 C1 এর ভ্যালু পেয়েছি। ঠিক আছে, তারপর এই সার্কিটটা তোমরা ড্র করে দেবে, যে ভ্যালুগুলো পেয়েছো ওগুলো দিয়ে এটাকে ড্র করে দেবে। হ্যাঁ, এখানে খেয়াল করতে হবে পিআইডি কন্ট্রোলারের জন্য Z1টা হচ্ছে প্যারালাল কম্বিনেশন আর Z2টা হচ্ছে সিরিজ কম্বিনেশন। ওকে, এটা C1 ছিল, এটা R1 ছিল, এটা R2 ছিল, এটা C2 ছিল। ওকে, এই যে C1 R1 পিআইডি না, এটা C1 R1 R2 C2। ওকে, সো আমি এটা চলে যাচ্ছে প্যাসিভ সার্কিটে। যদি অ্যাক্টিভ সার্কিটে আর কোনো কোশ্চেন না থাকে আমরা প্যাসিভ সার্কিটটা দেখে এটা শেষ করছি। কোনো কোশ্চেন আছে? এখানে একটা জিনিস খেয়াল করো, ল্যাগের জন্য এবং লিডের জন্য সার্কিট কিন্তু একই, এটাও প্যারালাল এটাও প্যারালাল, দুটো কিন্তু একই কম্বিনেশন, কিন্তু পার্থক্য হচ্ছে ভ্যালুগুলো ডিফারেন্ট হওয়ার কারণে ল্যাগের ক্ষেত্রে পোল জিরোগুলো অরিজিনের খুব কাছাকাছি থাকবে, আর লিডের ক্ষেত্রে কি থাকবে, প্রথমে জিরো থাকবে ডান দিকে আর বাম দিকে আরো বামে থাকবে পোল। দুইটা কিন্তু দুই রকম, পোল জিরো লোকেশনও ডিফারেন্ট, রিলেটিভ পজিশনটাও ডিফারেন্ট একদম। ঠিক আছে, ল্যাগের ক্ষেত্রে পোলটা ডানে আর লিডের ক্ষেত্রে জিরোটা ডান পাশে। ওকে, জাস্ট ইট ডিপেন্ডস অন দ্য পজিশনটা আমরা চেঞ্জ করে নেব। ওকে, সো যদি এখানে কোনো কোশ্চেন না থাকে, লেটস গো টু দ্য প্যাসিভ সার্কিট রিয়েলাইজেশন। প্যাসিভ সার্কিটে আমাদের পিটি পিআই এগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না, ওগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের লাগবে, অপএম লাগবে। তো আমরা যেটা করব, আমরা প্যাসিভ সার্কিটে ল্যাগ লিড এবং ল্যাগ লিড কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করতে পারবো। তো এখানে আমরা ল্যাগ কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করতে গিয়ে এই সার্কিটটা সিলেক্ট করব। এখানে একটা জিনিস সিমিলারিটি তোমরা দেখবা, ল্যাগের সাথে পিআই এর একটা সম্পর্ক আছে, রাইট? কারণ দুইজন কিন্তু একই কাজ করে, স্টেডি স্টেট এররটাকে ইমপ্রুভ করে, রাইট? সো তোমরা দেখবা পিআই তে এখানে দেখো, এটা R1 হবে, সরি, এখানে এটাকে আমরা Z1 বলি, ধরো এটা হচ্ছে ইনপুট টার্মিনাল, এটা হচ্ছে কি আউটপুট টার্মিনাল। ওকে, V0 আর PI। এখন ল্যাগে দেখবা, ল্যাগের কনফিগারেশনটা পিআই এর সাথে একটু মিল থাকবে। আমরা যদি প্রিভিয়াস ইয়েতে যাই, পিআই তে কি ছিল, Z1 এর মধ্যে একটা রেজিস্ট্যান্স ছিল, Z2 এর মধ্যে R2 R সিরিজ কম্বিনেশন ছিল, রাইট? এখানে কিন্তু তাই দেখবে, এখানে দেখো, এখানে এটাকে Z1 ধরলে এখানে একটা পিওর রেজিস্ট্যান্স আর এখানে সিরিজ কম্বিনেশন ক্যাপাসিটরের সাথে, রাইট? সো এটা কিন্তু ওই পিআই এর সাথে মিল আছে। একই রকম ভাবে লিডেরটাও তাই, লিডে দেখো এখানে একটা প্যারালাল কম্বিনেশন, এখানে একটা সিম্পল রেজিস্ট্যান্স, এটা দেখো এখানে পিডির সাথে মিল আছে, দেখো এখানে প্যারালাল কম্বিনেশন, এখানে একটা রেজিস্ট্যান্স, দেখেছো? ওইটার সাথে এটার কিছুটা মিল আছে। তো এইরকম দুটো সার্কিটের মাধ্যমে আমরা কিন্তু ল্যাগ এবং লিডটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, এবং আমরা দেখবো চ্যাপ্টার 2 তে এগুলো কিভাবে বের করতে হয় আমরা ডিটেইলস দেখবো। তো আমরা দেখবো এই সার্কিটের ট্রান্সফার ফাংশন, এটা যদি আউটপুট ধরা হয়, এটা যদি ইনপুট ধরা হয়, এই দুটো টার্মিনালে ইনপুট আর এই দুটো টার্মিনালে আউটপুট, তখন আমরা একটা ট্রান্সফার ফাংশন পাই জিসি এই ব্লকের জন্য। এই ট্রান্সফার ফাংশনটা দেখতে এরকম, এখানে দেখবা তোমাদের তিনটা পার্ট থাকবে, একটা হচ্ছে জিরোর পার্ট এস প্লাস সামথিং, আরেকটা হচ্ছে এস প্লাস পিসি বা পোলের পার্ট, আরেকটা হচ্ছে একটা গেইনের পার্ট, তিনটা পার্ট থাকবে। যদিও আমাদের অরিজিনাল ল্যাগ কম্পেনসেটরে আমরা কোনো গেইন রাখি নাই, কিন্তু এই প্যাসিভ সার্কিটের কারণে এখানে একটা অতিরিক্ত গেইন চলে আসবে, এবং দিস গেইন আমরা খেয়াল করব ইজ লেস দেন 1। এটা কিন্তু 1 এর চেয়ে বড় করা সম্ভব না। দেখো R2 ডিভাইড বাই R1 প্লাস R2, এটা কখনোই 1 এর চেয়ে বড় হবে না, সবসময় 1 এর চেয়ে ছোট হবে। সো এটা একটা প্যাসিভ সার্কিটের ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, যেখানে একটা আননেসেসারি গেইন চলে আসছে, এবং দিস গেইন ইজ অলওয়েজ লেস দেন 1। এটা হচ্ছে প্যাসিভ সার্কিটের ডিসঅ্যাডভান্টেজ। এখন তোমরা যদি সার্কিট ইমপ্লিমেন্ট করতে গিয়ে আননেসেসারি গেইন চলে আসে, তখন এই গেইনটাকে
এটাকে আবার অ্যাডজাস্ট করতে হবে অন্য একটা গেইন ব্লক, সেটা একটা প্যাসিভ সার্কিট হতে পারে, সরি অ্যাক্টিভ সার্কিট হতে পারে। একটু আগে যেটুকু আমরা দেখেছি, হ্যাঁ গেইনের, এখানে একটা গেইনের ব্লক নিয়ে আমরা কথা বলেছি না, এতে উপরে অ্যাক্টিভ সার্কিট ইমপ্লিমেন্টেশনে গেইন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এরকম একটা গেইন দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। যদি প্যাসিভ সার্কিটে এরকম কি আসে, আননেসেসারি গেইন চলে আসে এবং সেটা তুমি অ্যাডজাস্ট করতে চাও, তখন গেইনটা এভাবে অ্যাডজাস্ট করতে হবে একটা অ্যাক্টিভ সার্কিট গেইন দিয়ে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, সো সিমিলারলি এখানে আচ্ছা এখানে যে আরেকটা যেটা আগের মতো আলোচনা আমরা করতে পারি, যে ফর এক্সাম্পল আমরা একটা ল্যাগ কম্পেনসেটর ইউজ করতে যাচ্ছি, ফর এক্সাম্পল s plus 0.1 divided by s plus 0.01। ধরো এই ল্যাগ কম্পেনসেটরটা আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমরা দুটো ইকুয়েশন লিখব, রাইট? দুটো ইকুয়েশন, একটা হচ্ছে এই যে 1 by r2c should be 0.1, right? 1 by r2c should be equal to 0.1. Similarly, 1 by r1 plus r2 into c should be equal to 0.01. Okay? So, এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমরা r1 r2 c এর ভ্যালুটা পেয়ে যাব। তবে এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ, আমরা আগেই বলছি একটা আননেসেসারি গেইন চলে আসে। এই গেইনটাকে আবার সিস্টেমের যদি একটা গেইন ব্লক থাকে সেই ব্লকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে আমরা কি করলাম, এখানে জাস্ট পোল এবং জিরোটা ইমপ্লিমেন্ট করলাম, বাট উইথ এ সাইড এফেক্ট অফ এ গেইন। গেইনের একটা সাইড এফেক্ট এখানে তৈরি হচ্ছে। একই রকম ভাবে লিড, এখানে লিডের সার্কিট দেওয়া আছে, দিস ইজ দ্য প্যারালাল কম্বিনেশন, দিস ইজ এ সিম্পল রেজিস্ট্যান্স। তখন আমরা এখানে একটা এরকম একটা ট্রান্সফার ফাংশন পাই। এই ট্রান্সফার ফাংশন কিভাবে ডিরাইভ করা হয়েছে এটা আমরা চ্যাপ্টার 2 তে ডিটেইলস দেখব, কিন্তু এখন আমরা আপাতত জাস্ট এতটুকু জানি যে এই সার্কিটের ট্রান্সফার ফাংশন হচ্ছে এটা। তাহলে আমরা যদি এখন লিড কম্পেনসেটর ইউজ করতে চাই, ফর এক্সাম্পল 10 into s plus 6 divided by s plus 20, এই লিড কম্পেনসেটরটা যদি ইমপ্লিমেন্ট করতে চাই, এখানে দেখো এখানে কোনো গেইন নাই, তো এখানে আমরা শুধু জিরো এবং পোলটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো, ঠিক আছে? আর গেইনটা কোথা থেকে ইমপ্লিমেন্ট করব? গেইনটা আমরা অ্যাক্টিভ সার্কিট একটা ব্লক দিয়ে ইমপ্লিমেন্ট করব। তো এখানে আমরা তখন কি করব, এটার মধ্যে পয়েন্ট, এটা ধরো 6, এটা একটা ইকুয়েশন পাবো, আর এই ভ্যালু, দিস ভ্যালু শুড বি 20। দুটো ইকুয়েশনকে সলভ করলে আমরা r1 r2 ভ্যালু আমরা পেয়ে যাব। একটা ভ্যারিয়েবল সিটাকে আমরা ধরে নিতে পারি আগের মতো 0.1 মাইক্রোফ্যারাড অর সামথিং এলস, তারপর r1 r2 ভ্যালু পেয়ে যাব। আর এখানে গেইন যদি ইমপ্লিমেন্ট করতে হয়, গেইনের জন্য আমাদের একটা অ্যাক্টিভ গেইন সার্কিট ইমপ্লিমেন্ট করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি দুই ভাগে, ধরো একটা যেটা একটু আগে লিখলাম, এটা আবার লিখি, s plus 6 divided by s plus 20। এখন ধরো এই পার্টটাকে আমরা প্যাসিভ সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করলাম, হ্যাঁ, প্যাসিভ সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করলাম, আর এই ব্লকটাকে আমরা অ্যাক্টিভ সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করলাম। এখন দুইটা ব্লককে আমরা কম্বাইন করতে হবে না? আমরা কম্বাইন করব সিরিজে রেখে। কিভাবে সিরিজে রাখবো? যে অ্যাক্টিভ সার্কিটটা আগে রাখতে পারো, নো প্রবলেম। ফর এক্সাম্পল অ্যাক্টিভ সার্কিটটা আমরা আগে রাখলাম এটা গেইনের জন্য, আর পাশে তারপরে আমরা প্যাসিভ সার্কিটটাকে আমরা রেখে দিলাম। ধরো এখানে প্যারালাল কম্বিনেশন, আর একটা কি, একটা সিম্পল রেজিস্ট্যান্স, তারপর এটা হচ্ছে আমাদের আউটপুট। এই তো হয়ে গেল। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি পেলাম, দুটো ব্লক আমরা এখানে ক্যাসকেড করলাম, দুটো ব্লককে আমরা ক্যাসকেড করলাম। তো এটা হচ্ছে আমাদের সেই গেইন k is equal to 10 এর ব্লক, আর এই ব্লকটা হচ্ছে আমাদের কিসের জন্য, প্যাসিভ সার্কিট ব্লক, যেটা কিনা s plus 6 divided by s plus 20, এটার জন্য আমরা ইমপ্লিমেন্ট করলাম। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার।
Yes, sir. সো আমরা এইভাবে কিন্তু অ্যাক্টিভ আর প্যাসিভের কম্বিনেশন দিয়ে কি করতে পারি, ইমপ্লিমেন্টেশনটা করতে পারি, ক্যাসকেডে রেখে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি। তো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে লিড ল্যাগ, এটা একটু ইজি না, এটা একটু কমপ্লেক্স। ইট ইজ সিমিলার টু দ্য পিআইডি। দেখো পিআইডি তে এখানে প্যারালাল ছিল, এই দেখো প্যারালাল ছিল, এখানে সিরিজ ছিল, রাইট? পিআইডি প্যারালাল সিরিজের কম্বিনেশন, এখানেও তাই। এখানে দেখো এখানে একটা প্যারালাল ব্লক, এখানে একটা সিরিজ ব্লক, কিন্তু ল্যাগ লিড এটা পিআইডি অনেকটা ইকুইভ্যালেন্ট, একটা কম্পেনসেটর। সো এখানেও একই কম্বিনেশনটা আসছে। তো এইটার ট্রান্সফার ফাংশনটা একটু জটিল, এটা তোমরা করতে গেলে একটু বড় ইকুয়েশন সলভ করতে হবে। এখানে থেকে সাজায় লেখা আছে যে এটা হচ্ছে তোমার কি পিআই ল্যাগ লিড, মনে আছে ল্যাগ লিডে কি একটা গেইন থাকবে, একটা জেডসি থাকবে, নিচে একটা পিসি থাকবে, এটা কি, এটা হচ্ছে লিডের ব্লক। তারপর সাথে একটা কি ল্যাগের ব্লক থাকে, রাইট? s প্লাস ফর এক্সাম্পল z1 ডিভাইডেড বাই s প্লাস p1, এটা ল্যাগ কম্পেনসেটরের ব্লক, রাইট? দুটোর কম্বিনেশন। তো এখন এখানে এই উপরের দুটো জিরোর জন্য আমরা এখানে দুটো ইকুয়েশন পাই, আর নিচের s প্লাস পিসি ইন্টু s প্লাস p1 এই দুটোর কম্বিনেশন থেকে আমরা এরকম একটা কি পাবো, ওই যে আগের মতো একটা s স্কয়ার প্লাস সামথিং ইন্টু s প্লাস সামথিং কনস্ট্যান্ট, এরকম একটা কিছু পাবো। তখন এটাকে আমরা এটার সাথে কম্পেয়ার করব, এর ভ্যালুটাকে, আর এটার সাথে কম্পেয়ার করব বি এর ভ্যালুটাকে। তখন এই চারটা ইকুয়েশন সলভ করলে দেখো এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, এ থেকে আমরা পাবো 3 নাম্বার ইকুয়েশন, আর বি থেকে আমরা পাবো 4 নাম্বার ইকুয়েশন। এই চারটা ইকুয়েশন সলভ করলে আমরা মানে r1 r2 c1 c2 এই সার্কিটটা সলভ করতে পারবো। তবে এইটা একটু জটিল হয়, এটার চেয়ে আরেকটা সহজ আছে, বলো তো কি? এটা কি ল্যাগ লিডের কম্বিনেশন না? এটা হচ্ছে ল্যাগ লিড কম্পেনসেটর। এটাকে কিন্তু আমরা একটু সহজভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এভাবে ইমপ্লিমেন্ট না করে একটু সহজভাবে করতে পারি। কিন্তু এটা বুঝতে পেরেছো কিনা, এটা প্রসিডিউর বুঝতে পেরেছো কিনা? আমরা এরকম চারটা ইকুয়েশন পাবো, এই ট্রান্সফার ফাংশনটাকে ডান পাশে যে ট্রান্সফার ফাংশন দেখতে পাচ্ছি এটাকে কম্পেয়ার করলে আমাদের ল্যাগ লিডের ইয়ার সাথে যে ট্রান্সফার ফাংশন সেটার সাথে কম্পেয়ার করলে আমরা কি পাবো, ঠিক আছে? ফর এক্সাম্পল এরকম ল্যাগ লিডের একটা ট্রান্সফার ফাংশন দেয়া থাকবে, এটার সাথে আমরা যদি এই ট্রান্সফার ফাংশনটা কম্পেয়ার করি আমরা কয়টা ইকুয়েশন পাবো? চারটা ইকুয়েশনকে সলভ করলে এই যে এই ভ্যালুগুলো আমরা পাবো, r1 r2 c1 c2 এগুলো আমরা পাবো। I hope it is clear now, but এটা একটু কমপ্লেক্স, এটা ইকুয়েশনগুলো একটু বড়। এখন আমরা এটা সহজ ভার্সনটা নিয়ে আলোচনা করব। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, দেখি তোমরা বলো। আমরা একটু আগে এখানে কি দেখেছি, ল্যাগ কন্ট্রোলার দেখেছি না অ্যাক্টিভ সার্কিটে, লিড কন্ট্রোলার দেখেছি না? এটা কিন্তু সহজ, এটা এই ইকুয়েশনগুলো কিন্তু রিলেটিভলি সহজ, একটা ধরে নেওয়া যায় আর একটা সহজে বের হয়ে যায়, এটা রিলেটিভলি সহজ। সো আমরা আর অল্টারনেটিভলি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি ল্যাগ লিড কন্ট্রোলারটা, বলো? প্যাসিভ সার্কিট দিয়ে শুধুমাত্র না, অ্যাক্টিভ সার্কিট দিয়েও করতে পারি, প্যাসিভ সার্কিট দিয়েও করতে পারি, বা কম্বিনেশন দিয়েও করতে পারি, অনেকভাবে করতে পারি। আর কিভাবে করতে পারি? এটা শুধু প্যাসিভ সার্কিট, এখানে যেটা দেখছি এটা অনলি প্যাসিভ। এখন যদি অ্যাক্টিভ সার্কিট দিয়ে করতে চাই, ওই যে প্রিভিয়াস দুটো ব্লক এরকম লাগবে আমাদের, অপ এম্পের দুটো ব্লক লাগবে, Z1 Z2, ধরো এটা লিড কন্ট্রোলার, আবার ল্যাগের জন্য আরেকটা কন্ট্রোলার লাগবে। দুটো কন্ট্রোল এরকম দুটো ব্লককে আমরা কি করতে পারি, ক্যাসকেড করে দিতে পারি। কথাটা বুঝতে পেরেছো? ইজ দ্যাট ক্লিয়ার? এটা কি সবাই বুঝতে পারছো? ধরো এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। সো আমরা এখানে দুটো কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করলাম, ধরো একটা হচ্ছে ধরো লিডের জন্য, আর একটা কিসের জন্য, ল্যাগের জন্য। ইজ দ্যাট ক্লিয়ার? এটাও অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ সার্কিট ইমপ্লিমেন্টেশন লিড ল্যাগ দিয়ে সম্ভব। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে, আচ্ছা। আবার কম্বিনেশন দিয়ে করতে পারি। কম্বিনেশন কিভাবে? আচ্ছা, দুইটা অ্যাক্টিভ সার্কিট ইমপ্লিমেন্টেশন যদি করি, এখানে দেখো
এখানে দেখো দুটো ব্লক দিয়ে আমরা যদি করি তাহলে এই ব্লকটার সাথে কি হবে, এই ব্লকটা কি হবে, মাল্টিপ্লাই হবে, রাইট? ধরো এটা লিডের ব্লক, একটা ল্যাগ আর একটা কি লিড, রাইট? সো তখন আমরা এখানকার যে C1 C2 আর এখানকার যে C1 C2 এই দুটোর কম্বিনেশন থেকে টোটাল গেইনটা পাবো, তখন ওইভাবে লিখতে হবে। ওকে, হ্যাঁ। তো তোমরা একটা ব্লকে ধরো গেইন রাখলাই না, অন্য ব্লকে টোটাল গেইনটা রাখলা, এটাও করতে পারো, অথবা দুইটার কম্বিনেশন থেকে গেইনটা ক্যালকুলেট করতে পারো। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। কারণ লিডের মধ্যে গেইন থাকে, ল্যাগে সাধারণত গেইন থাকে না, রাইট? সো একটাতে গেইন রাখলা আর অন্যটাতে গেইন রাখলাম, এভাবে করতে পারো। ঠিক আছে? আবার এখানে দেখো আরেকটা এখানে সুবিধা আছে, এরকম দুইটা, এখানে একটা নেগেটিভ সাইন আছে, এখানে একটা নেগেটিভ সাইন আছে, ওই দুটো গুণ করলে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, তার মানে ওই নেগেটিভ গেইনটা আর থাকবে না। ইজ দ্যাট ক্লিয়ার? কথাটা বুঝতে পেরেছো? এখানে আমরা এখানে নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, দুটোর মধ্যেই নেগেটিভ সাইন আছে ট্রান্সফার ফাংশনে। তো দুটো যেহেতু ক্যাসকেডে আছে এবং ক্যাসকেডে থাকলে ট্রান্সফার ফাংশন কি হয়, মাল্টিপ্লাই হয়। So in that case there will be positive gain in the overall transfer function. Is that clear? Is that clear? আচ্ছা, তোমরা চাইলে আমরা এখানে কি দেখলাম, শুধু প্যাসিভ দেখলাম আর শুধু অ্যাক্টিভ দেখলাম, আর চাইলে এটা কম্বিনেশন করা যায়। কম্বিনেশন কিভাবে করবা? কম্বিনেশন করবা যে এখানে দেখতে পাচ্ছ দুইটা ল্যাগের জন্য একটা প্যাসিভ, লিডের জন্য একটা প্যাসিভ, দেখতে পেয়েছো? এই দুইটা ব্লককে কিন্তু ক্যাসকেড করা যায়, কিন্তু এটা সরাসরি ক্যাসকেড করা যাবে না। দুইটা প্যাসিভ সার্কিটকে সরাসরি ক্যাসকেড করতে গেলে আমাদের ট্রান্সফার ফাংশনের এই যে মানে এটা ধরো G1, এটা ধরো G2, এই দুইটা সার্কিটকে তুমি যদি ডাইরেক্ট, এগুলো চ্যাপ্টার অন্য চ্যাপ্টারে আমরা আলোচনা করব, কিন্তু আমি এখানে জাস্ট বলতেছি আর কি, সরাসরি ক্যাসকেড করা যাবে না। এটা ধরো ল্যাগ কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করলে, এখন এটার সাথে তুমি যদি এটা লাগাই দাও তাহলে কিন্তু কাজ করবে না। দুইটা প্যাসিভ সার্কিটকে সরাসরি কি করা যায় না, ক্যাসকেড করা যায় না। ক্যাসকেড করলে ধরো এটার প্রথমটার যে ট্রান্সফার ফাংশন, আমি লেট মি চেঞ্জ দ্য কালার, এটার যে ট্রান্সফার ফাংশন ফর এক্সাম্পল G1 বা এটা এটা কি ল্যাগ, আর এটা ধরো G লিড, ঠিক আছে, G লিড, এভাবে ক্যাসকেড করলে আমরা গুণফলটা পাবো না। G ইকুইভ্যালেন্ট বা কন্ট্রোলার is not equal to G lag into G lead। কিন্তু এই জিনিসটা অ্যাক্টিভ সার্কিটের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অ্যাক্টিভ সার্কিট দিয়ে করলে এই দুটো সরাসরি ক্যাসকেড করা যায়, কিন্তু প্যাসিভ সার্কিট দিয়ে করলে সরাসরি করা যায় না। Can you remember that? It is important. তোমাদের ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। দুইটা প্যাসিভ সার্কিটকে সরাসরি ক্যাসকেডে এইভাবে করলে কি হবে না, ট্রান্সফার ফাংশন কি হবে না, সরাসরি মাল্টিপ্লাই হবে না। কিন্তু অ্যাক্টিভ সার্কিটের ক্ষেত্রে হবে। অ্যাক্টিভ সার্কিটের ক্ষেত্রে ইকুয়েশনটা কারেক্ট হবে। এটা কেন? কারণ হচ্ছে আমরা জানি, সার্কিট আমরা পড়েছি, আমরা ধরো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, হ্যাঁ, এই সার্কিটের একটা ওপেন সার্কিট ভোল্টেজ থাকে, রাইট, VOC বলি আমরা। এই VOC-টা কিন্তু চেঞ্জ হয়ে যায় যখন এখানে কি করা হয়, একটা লোড লাগানো হয়। মনে আছে তোমাদের? জি স্যার। এখানে একটা লোড লাগালে কি হয়, ওপেন সার্কিট ভোল্টেজটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এটাকে বলে লোডিং এফেক্ট। সো প্যাসিভ সার্কিটের ক্ষেত্রে লোডিং এফেক্টটা তৈরি হবে, মানে এই ইনপুট আউটপুট ঠিক থাকবে না, যার ফলে এই ইকুয়েশন এখানে মেনে চলবে না যে দুইটাকে মাল্টিপ্লাই করলে আমি ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন পাবো, এটা আর হবে না। আলহামদুলিল্লাহ। ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু অ্যাক্টিভ সার্কিটের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না। অ্যাক্টিভ সার্কিটের ক্ষেত্রে দুইটা সরাসরি গুণ হবে। সো আমরা যেটা করতে পারি, এখানে দুটোর কম্বিনেশন এখানে দেখাচ্ছি, আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ, এখানে দেখো একটা প্যাসিভ সার্কিট আছে, এটা হচ্ছে ধরো ল্যাগের সার্কিট, এখানে একটা প্যাসিভ সার্কিট আছে, এটা লিডের সার্কিট, কিন্তু মাঝখানে আমরা যদি একটা গেইন ব্লক দিয়ে দিই, গেইন কে এর ব্লক, এই কে ইজ ইকুয়াল টু 1 থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা ওপেন সার্কিট যদি এখানে থাকে
তখন কিন্তু লোডিং এফেক্ট আর হবে না। তখন কি হবে? তখন হবে এখানে G1, এখানে G2, এখানে ধরো G3। তখন G ইকুইভ্যালেন্ট যেটা সেটা হবে G1, G2, G3 এর গুণফল থেকে আসবে। এটা কিভাবে সম্ভব? এই যে এখানে দুটোর মাঝখানে, দুটো প্যাসিভ সার্কিটের মাঝখানে একটা অ্যাক্টিভ সার্কিট দিয়ে আইসোলেশনের মাধ্যমে এটা সম্ভব। অ্যাক্টিভ সার্কিটটা কি করে? এই দুটো প্যাসিভ সার্কিটকে আইসোলেট করে, যার ফলে এখানে কোনো লোডিং এফেক্টটা থাকে না। আর লোডিং এফেক্টটা না থাকলে এই ইকুয়েশনটা ভ্যালিড হয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখন তুমি G2 এর মধ্যে কি করতে পারো? এখানে যে G2 দেখতে পাচ্ছি, G2 এর মধ্যে তুমি গেইন কেটাকে সেট করতে পারো, নো প্রবলেম, ইউ ক্যান ডু দ্যাট। এখানে গেইন অ্যাডজাস্টেবল একটা গেইন রাখতে পারো। তবে আমরা দেখেছি ল্যাগ সার্কিটে একটা গেইন অলরেডি এখানে আছে। আলটিমেটলি গেইনটা হবে এই গেইন R2 বাই R1 R2, দিস গেইন আর এখানকার গেইন মিলে আমার টোটাল গেইনটা তৈরি হবে। ধরো আমি একটু কালার দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। ফর এক্সাম্পল তোমাদের একটা গেইন তৈরি হচ্ছে, ধরো 10 into s plus 6 s plus 20, এটা ধরো লিড কন্ট্রোলার, আর ধরো একটা ল্যাগ কন্ট্রোলার হচ্ছে s plus 0.1 divided by s plus 0.01। ঠিক আছে? এখন তুমি কি করলা? ল্যাগ কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করতে গিয়ে এখানে দেখলা যে একটা আননেসেসারি গেইন চলে আসছে, R2 বাই R1 প্লাস R2, এই গেইনটা চলে আসছে, রাইট? তাহলে এখানে একটা গেইন অলরেডি চলে আসছে না, R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, একটা আননেসেসারি গেইন চলে আসছে না এখানে। আবার এখানে একটা গেইন ইমপ্লিমেন্ট করতেছো, এই দিস গেইন ইজ ইকুয়াল টু R3 বাই এই গেইনটা, এখানে এটা R3 বাই R3 হবে না, এখানে এটা চেঞ্জ করতে পারো, R3 এখানে একটা প্রাইম দাও, R3 প্রাইম ডিভাইডেড বাই R3। ওকে, এখন তার মানে এখানে যে 10 গেইনটা তুমি দেখতে পাচ্ছ, গেইন 10, এই গেইন 10 শুড বি ইকুয়াল টু R2 divided by R1 plus R2 into R3 prime divided by R3। তার মানে এখানে দুইটা গেইনের কম্বিনেশন থেকে এই 10 গেইনটা পেতে হবে। তো তোমরা যদি ভুল করে শুধু এখানে শুধু 10 সেট করো তাহলে কিন্তু হবে না, কারণ এখানে একটা এক্সট্রা গেইন ল্যাগের মধ্যে ঢুকে গেছে, এই দুটোর কম্বিনেশন থেকে 10 হতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার 10 এর জায়গাতে স্যার মানে লেস দ্যান 1 হবে না স্যার? আপনি বললেন যে হ্যাঁ লেস দ্যান 1 হবে। এখন তো এখানে দুইটা গেইন চলে আসছে, একটা ল্যাগে চলে আসছে আর একটা কি গেইন ব্লকে চলে আসছে। দুইটা গেইন চলে আসছে না? কথাটা বুঝতে পারছো? আমি সিম্পল করে লিখি। ধরো এখানে একটা গেইন আননেসেসারি গেইন চলে আসছে K1, আর এখানে তো গেইন, এখানে এটা একটা অরিজিনাল একটা গেইনের ব্লক, এটা ধরো K2। নাও K1 K2 দুটো মিলে আমার ওই 10 গেইনটা অ্যাচিভ করতে হবে, যেটা আমাদের ট্রান্সফার ফাংশনে দেয়া আছে, লিডের ট্রান্সফার ফাংশনে দেয়া আছে। এই দুটোর কম্বিনেশন থেকে 10 পেতে হবে, মানে শুধু একটাতে 10 সেট করলে হবে না, এটাই বলতে চাচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? হতে পারে হ্যাঁ এখানে K1টা কি লেস দেন 1, ইট ডাজন্ট ম্যাটার, বাট K1 K2 মিলে এখন 10 হতে হবে, দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া। ইজ দ্যাট ক্লিয়ার? ধরো তুমি ফর এক্সাম্পল লেটস সে, ধরো এখানে তুমি R1 R2 এমন পেলা যে K1 এর ভ্যালু আসছে ফর এক্সাম্পল 0.5। তার মানে কি? তার মানে এখন K2 এর ভ্যালু কি পেতে হবে? 10 ডিভাইডেড বাই 0.5, দ্যাট মিন্স 20 পেতে হবে। K2 তে 20 পেতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে? সো এই জিনিসগুলো তোমরা ডিজাইন করার সময় এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এখানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ল্যাগ লিডের আরেকটা কম্বিনেশন দেখলাম, যেখানে দুটো প্যাসিভ সার্কিটকে আমরা কম্বাইন করছি, একটা প্যাসিভ সার্কিট ল্যাগের জন্য, একটা প্যাসিভ সার্কিট লিডের জন্য, আর মাঝখানে আমরা একটা অ্যাক্টিভ সার্কিটের গেইন ব্লকটা ইমপ্লিমেন্ট করছি। এটা চাইলে আমরা -1 মানে এটা একদম জাস্ট কিছু না ছাড়াই রাখতে পারি, বাট এখানে চাইলে আমাদের প্রয়োজন মতো গেইন সেট করতে পারি। এনি গেইন উই ক্যান সেট, নো প্রবলেম। গেইনের কোনো প্রয়োজন না হলে আর এই দুটোকে সমান করে দেবো, তাহলে এটা জাস্ট একটা -1, কিন্তু এই মাঝখানের ব্লকটা থাকতে হবে। দিস ব্লক ইজ এসেনশিয়াল টু কম্বাইন দ্য আদার টু ব্লক। এই ল্যাগ লিডের ব্লক দুটোকে, প্যাসিভ দুটোকে কম্বাইন করার জন্য
এই অ্যাক্টিভ সার্কিটের এই ব্লকটা রাখতে হবে, মাস্ট, আদারওয়াইজ দেয়ার উইল বি নো আইসোলেশন। আইসোলেশন যদি না হয়, অ্যাক্টিভ সার্কিট কি করে আইসোলেট করে? অ্যাক্টিভ সার্কিটের কিছু প্রপার্টিজ আছে, যে ইনপুট ইম্পিডেন্স ইনফাইনাইট, আউটপুট ইম্পিডেন্স অলমোস্ট জিরো, এরকম কিছু প্রপার্টিজ আছে। ওই প্রপার্টিজ গুলো দিয়ে ওই লোডিং এফেক্টটা চলে যায়। লোডিং এফেক্ট চলে গেলে এই দুটো ল্যাগ এবং লিডের এই দুটো ব্লককে আমরা ক্যাসকেড করতে পারি, ঠিক আছে? এবং ক্যাসকেড করার শর্তই হচ্ছে মাঝখানে একটা অ্যাক্টিভ সার্কিট আইসোলেশন রাখতে হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই চ্যাপ্টার 9। তো তোমরা এখানে অবশ্যই দুই একটা অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে এটা ক্লিয়ার হবে। আমি চ্যাপ্টার 9 এখানে শেষ করছি। যদি আর কোনো কোশ্চেন না থাকে এখনই বলো, নতুবা আমরা চ্যাপ্টার 2 তে যাব। দেখো আর কোনো কোশ্চেন আছে কিনা, যদি না থাকে আমরা চ্যাপ্টার 2 শুরু করব। তোমাদের নেক্সট ক্লাসে চ্যাপ্টার 9 এ পিআইডি মানে বিশেষ করে লিড ল্যাগ থেকে শুরু করে ফিডব্যাক কন্ট্রোলার এবং এই যে অ্যাক্টিভ সার্কিট প্যাসিভ সার্কিট দিয়ে যে কন্ট্রোলার ইমপ্লিমেন্টেশন, এটার উপর একটা ক্লাস কুইজ বা টেস্টের জন্য প্রিপারেশন রাখবা নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস কখন? মঙ্গলবার। এই সোমবারে তো কোনো মেকআপ নেই না স্যার। ওকে, স্যার শনিবারে দেই স্যার। স্যার এই সোমবারে মেকআপ আছে। বাকির কাজ ফাঁকি। স্যার আছে তো মেকআপ, স্যার ল্যাবের মেকআপ আছে। সোমবারে তো ওয়েডনেসডে মেকআপ আছে। স্যার একটু মেকআপ আছে স্যার, একটু সমস্যা হয়ে যাবে স্যার। একটু শনিবার নিলে স্যার ভালো হতো স্যার। এই মন্ডেতে কিসের মেকআপ? ওয়েডনেসডে স্যার ল্যাবের আমাদের ওয়েডনেসডে মেকআপ আছে। ও আচ্ছা, তাহলে আমরা ল্যাব দ্রুত করতে যাচ্ছি। তো মেকআপ নিলে সমস্যা কেন? ক্লাস অনেক, তোমাদের তো দুইটা ক্লাস থাকে এই আর। স্যার আমাদের একদিনে 3টা ক্লাস থাকে অনেক সময়, তো আবার ল্যাবও 2টা স্যার করে। এটা একটু সমস্যা হয়েছে স্যার। আমার মনে হয় তারপরেও থাকা উচিত, কারণ তোমাদের চাপ নেওয়া কিন্তু শিখতে হবে। লাইফে বড় হতে গেলে কিন্তু এই যে প্রেশার নেওয়াটা শিখতে হবে। এই চাপ কিছুই না। তোমরা যখন বড় হবা, হ্যাঁ, এক একজন একটা ফ্যামিলি তৈরি করবা, তখন দেখবা তোমাদের স্টুডেন্ট লাইফের চাপগুলা তখন মনে হবে ডাল ভাত। হ্যাঁ, তোমাদের এটা খুব সিম্পল মনে হবে এই চাপগুলো। তোমরা এখন যে চাপ ফিল করছো, ঠিক আছে? সো চাপ নেওয়াটা শিখো, একটু কষ্ট করা শিখো, তাহলে তোমাদের এটাই লাইফে কাজে আসবে আর কি। আচ্ছা, আমরা চ্যাপ্টার 2 তে চলে যাই। চ্যাপ্টার 2 তে in this chapter we will learn how to find the transfer function. What does a transfer function means? A transfer function encapsulates the relation between input and output mathematically. Mathematically, ট্রান্সফার ফাংশনটা কি করে? আউটপুট এবং ইনপুটের মধ্যে একটা কি করে? রিলেশন তৈরি করে। ওই রিলেশনটাকে আমরা বলছি ট্রান্সফার ফাংশন। যেমন এখানে আমরা এইভাবে করি, এটা এইচএস একটা ট্রান্সফার ফাংশন। এখন আউটপুটের যে ল্যাপ্লাস, এটাকে যদি সিএস বলি, আমরা ইনপুটের ল্যাপ্লাসটাকে যদি আরএস বলি, তাহলে আমরা কি লিখি? CS is equal to RS into HS, right? Input into transfer function is equal to কি? Output. তো ট্রান্সফার ফাংশনের ডেফিনিশনটাই হচ্ছে যে আউটপুট বাই ইনপুট in Laplace domain. এটা একটা কি mathematical relation between output and input. So in this chapter we will learn how to derive different transfer functions for different systems. The system can be electrical, electronic, mechanical or electromechanical. ঠিক আছে? বিভিন্ন ধরনের সিস্টেমের জন্য আমরা ট্রান্সফার ফাংশনটাকে কি করব? ডিরাইভ করব। তো আমরা শুরু করব ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য। তার আগে এখানে সিম্পল কিছু জিনিস হয়তো আমাদের কাজে লাগবে, যেমন স্ট্যান্ডার্ড যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম টেবল আছে, এটা আমাদের কাজে লাগে।
হ্যাঁ, আমরা জানি যে বিভিন্ন স্ট্যান্ডার্ড ফাংশনের জন্য যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি, যেমন ডেল্টা টির করেসপন্ডিং হচ্ছে 1, ইউ টির করেসপন্ডিং হচ্ছে 1/s, টি ইউটি র্যাম্প ফাংশনের জন্য 1/s², বা এটার জন্য এটা, হ্যাঁ, সাইন ওমেগা টির জন্য এটা ইত্যাদি। এই বেসিক ল্যাপ্লাস ট্রান্সফর্ম এগুলো আমাদের একটু জানা লাগবে, টাইম টু টাইম এগুলো আমাদের ইউজ করতে হবে, এবং কিছু ট্রান্সফর্ম প্রপার্টিজ আমাদেরকে জানা লাগবে, যেমন ধরো লিনিয়ারিটি প্রপার্টি, যে দুটো ট্রান্সফার ফাংশন, দুটো টাইম ডোমেনে দুটো ফাংশনকে আমরা যদি যোগ করি, ফ্রিকোয়েন্সি ডোমেনে ল্যাপ্লাস ট্রান্সফর্মগুলোও যোগ হবে। হ্যাঁ, এটা লিনিয়ারিটি প্রপার্টি। টাইম ডোমেনে যদি এখানে একটা e⁻⁻at হয়, ফ্রিকোয়েন্সি ডোমেনে এটা এরকম ফ্রিকোয়েন্সি শিফটিং হবে, +s+a আসবে। একই রকমভাবে এটা টাইম শিফটিং প্রপার্টি, একটা -t থাকলে এখানে ইত্যাদি। এই ট্রান্সফর্মগুলো আমাদের একই সাথে জানার প্রয়োজন হয়, বিশেষ করে তোমাদের এটা কাজে লাগবে বেশি এই চ্যাপ্টারে, যে ডিফারেনশিয়াল প্রপার্টি, যে টাইম ডোমেনে যদি একটা ফাংশনকে আমরা যদি ডিফারেনশিয়েট করি, ফ্রিকোয়েন্সি ডোমেনে ওই fs এর করেসপন্ডিং অরিজিনালি যদি ক্যাপিটাল Fs হয় ট্রান্সফর্ম, তখন আমরা এই df/dt এর এক্সপ্রেশনটাকে এইভাবে লিখতে পারি। এখানে কি আছে, এখানে একটা অতিরিক্ত s চলে আসবে, fs এর সাথে একটা অতিরিক্ত s চলে আসবে, সাথে একটা ইনিশিয়াল কন্ডিশন এখানে থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা কিন্তু আমাদের ইউজফুল একটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টি। তো একই রকম ভাবে এখানে যদি আমরা ডবল ডেরিভেটিভ নেই, এখানে একটা s² আসবে, এটা মনে রাখতে হবে। ট্রিপল ডেরিভেটিভ নিলে s⁻³ আসবে ইত্যাদি, এবং সাথে এখানে অনেকগুলো কি আসবে, ইনিশিয়াল কন্ডিশন অ্যাড হবে। ইনিশিয়াল কন্ডিশন না থাকলে শুধু এই টার্মটাই থাকবে। এগুলো আমরা একটু দেখবো। আমরা চলে যাই ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য। ওকে, ফর এক্সাম্পল, আচ্ছা আমরা প্রথমে দেখি যে জেনারেল যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কিভাবে ট্রান্সফার ফাংশন বের করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা একটা ধরে নিচ্ছি একটা সিস্টেমের ইনপুট হচ্ছে ইউ, আউটপুট হচ্ছে ওয়াই, এবং এটার ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে ইউটা হচ্ছে এখানে ইনপুট, আর এই আউটপুট গুলো হচ্ছে এই ইকুয়েশনের বাম পাশে। আউটপুটের কিছু ডিফারেনশিয়াল টার্ম এখানে থাকতে পারে, ইনপুটের কিছু টার্ম এখানে থাকতে পারে। এই ক্ষেত্রে শুধু জিরো অর্ডার টার্মটা আমরা রেখেছি। সো এই ক্ষেত্রে আমরা কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে ট্রান্সফার ফাংশন বের করব? We will simply apply Laplace transform on both side of equation. সো আমরা দুইটা সাইডে কি করব, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। এখানে আমরা দেখব যে ইনিশিয়াল কন্ডিশন আমরা যদি 0 ধরি, তাহলে এই d² থেকে এখানে কি আসবে, s² আসবে। এটা কি সবার কাছে ক্লিয়ার? একটু আগে যেটা বললাম, আর ys আসবে। একই রকম ভাবে এখানে dy আছে, এখানে একটা s আসবে, s * y, আর এখানে কোনো কিছু নাই, এখানে জাস্ট 32y, ys আসবে। আর এখানে ut-টা হচ্ছে স্টেপ ইনপুটের করেসপন্ডিং 1/s আসছে। ঠিক আছে, এইভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো, একটা ইকুয়েশন পাবো। এই ইকুয়েশন থেকে আমরা কিন্তু কি বের করতে পারবো, ট্রান্সফার ফাংশনও বের করতে পারবো, প্লাস রেসপন্সও আমরা বের করতে পারবো। তো এখানে ইনপুট যদি 1/s আমরা এখানে ধরেই নিচ্ছি, সেক্ষেত্রে এটা আমরা সরাসরি ওয়াইটাকে বের করে ফেলতে পারবো। ওকে, ওয়াই এর এক্সপ্রেশনটা আমরা বের করতে পারবো। আর যদি এখানে ইনপুটটা দেওয়া না থাকতো, ফর এক্সাম্পল এখানে ইউ এর জায়গায় শুধু আর লিখতাম, হ্যাঁ, ইউ এর জায়গায় আর লিখতাম, তাহলে আমরা কি পেতাম, একটা ইকুয়েশন পেতাম, যে ইকুয়েশন থেকে y/r এর রেশিও থেকে আমরা ট্রান্সফার ফাংশনটা বের করে আনতে পারতাম। ওকে, সো এটা হচ্ছে জেনারেল একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কিভাবে বের করতে হয় সেটা আমরা এখানে দেখাচ্ছি। আর আমরা যদি এখানে ইনপুটটা বসিয়ে দিই, যেমন ut-র করেসপন্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s এখানে বসিয়ে দিয়েছি, তাহলে সরাসরি আমরা y এর সলিউশনটা বের করতে পারি। কিভাবে, y = এভাবে আমরা এক্সপ্রেশনটা বের করব, y এর এক্সপ্রেশনটা বের করব, করার পর এখানে পার্শিয়াল ফ্র্যাকশন করব। এটা ল্যাবে আমরা দেখিয়েছি আমরা, হ্যাঁ, পার্শিয়াল ফ্র্যাকশন করব। পার্শিয়াল ফ্র্যাকশন করে k1 k2 ভ্যালু বের করে আমরা কি করতে পারি, এটাকে ইনভার্স ল্যাপ্লাস করতে পারি। হ্যাঁ, আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করার পর এই প্রত্যেকটাকে আমরা ইনভার্স ল্যাপ্লাস করতে পারি। তো আমরা জানি এটার ইনভার্স হচ্ছে ut, এটার ইনভার্স হচ্ছে e⁻⁻40ut, আর এটার ইনভার্স হচ্ছে e⁻⁻80ut।
তো এইভাবে প্রত্যেকটা ইনভার্স করে আমরা টাইম ডোমেনে এটাকে এভাবে ডিরাইভ করতে পারি, ঠিক আছে? সো দিস ইজ ওয়ে, ইন দিস ওয়ে উই ক্যান ইউজ ল্যাপ্লাস ট্রান্সফর্ম টু ফাইন্ড দ্য আউটপুট। এনিওয়ে, আমরা এটার চেয়ে অন্য টপিকগুলো, ট্রান্সফার ফাংশনের টপিকটা একটু জোর দিব, এই জন্য আমি এখানে বেশি স্টে করছি না। লেটস মুভ ফরওয়ার্ড। কতটুকু সময় আছে তোমাদের? তোমাদের সময় বোধহয় শেষ, রাইট? 9 minutes. 9 মিনিট, ওকে। সো ট্রান্সফার ফাংশন এখন আমরা দেখব। এখন দেখব ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কিভাবে ট্রান্সফার ফাংশন বের করতে হয়। ইন জেনারেল একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা এইভাবে কল্পনা করতে পারি, আমরা বলতে পারি যে একটা সিস্টেমের আউটপুট হচ্ছে সি আর ইনপুট হচ্ছে আর। এটা আমরা কল্পনা করে নিচ্ছি। একটা সিস্টেমের কি ইনপুট হচ্ছে সি, সরি, এরকম একটা সিস্টেম কল্পনা করি। Let's say this is the input RT and this is the output CT, right? So we can imagine a differential equation where there is a multiple R term, input term is there, and some output term is there. Output term এর কিছু ডিফারেনশিয়াল টার্ম থাকতে পারে যে কোনো অর্ডার পর্যন্ত, ইনপুটেরও একই রকম ভাবে বেশ কিছু ডিফারেনশিয়াল টার্ম থাকতে পারে, ঠিক আছে? সো ইন জেনারেল ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি একটা সিস্টেমের জন্য এরকম আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু ট্রান্সফার ফাংশন বের করাটা খুব সহজ। কিভাবে সহজ? তাহলে আমরা ইনিশিয়াল কন্ডিশনগুলোকে 0 ধরে, আপাতত সিম্পল ফর্মে আমরা নিচ্ছি, 0 ধরে নিয়ে আমরা কি করতে পারি? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে দেখো এখানে nth অর্ডারের এটা ডেরিভেটিভ, সো এখানে s টু দি পাওয়ার n আসবে। এখানে কি আছে? n-1, n-1। একই রকম ভাবে n পর্যন্ত আমরা কিছু এখানে কোএফিসিয়েন্ট পাবো, সবগুলোর সাথে cs থাকবে। যদি এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, সবগুলোর সাথে cs থাকবে, কিন্তু এখানে ডি স্কয়ারের জন্য s স্কয়ার থাকবে, ডি কিউবের জন্য s কিউব থাকবে ইত্যাদি, ঠিক আছে? একই রকম ভাবে ইনপুটের টার্মগুলোর সাথেও তাই। এখানে কি থাকবে? s এর ডিফারেন্ট অর্ডার তৈরি হবে, হ্যাঁ, ডিফারেন্ট পলিনোমিয়াল একটা আমরা পাবো, এবং এখানে প্রত্যেকটার সাথে rs এটা থাকবে, পাবো এটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি। এখন এটা থেকে আমরা কি করতে পারি? cs ডিভাইডেড বাই rs এই রেশিওটা কম্পিউট করতে পারি, which is equal to ট্রান্সফার ফাংশন। তাহলে কি পাবো? এই ডান পাশের কম্পোনেন্টগুলো নিউমারেটরে চলে আসবে, আর বাম পাশের কম্পোনেন্টগুলো কোথায় চলে আসবে? ডিনোমিনেটরে চলে আসবে। দেখো তো সবাই বুঝতে পারছে কিনা? তাহলে এইটাই হয়ে যাবে আমাদের ট্রান্সফার ফাংশন। দেখা তো কারো কোনো কোশ্চেন আছে কিনা এ পর্যন্ত? এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? আমরা একটা এক্সাম্পল দিলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখানে আউটপুটের দুটো টার্ম, ইনপুটের একটা টার্ম। তাহলে আমরা এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি পাবো? s, এখানে ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে এখানে একটা s আসবে, s টু দি পাওয়ার 1। এখানে জিরো ডেরিভেটিভ, তাহলে এখানে s টু দি পাওয়ার 0 মানে 1, s এর টার্ম থাকবে না, এখানে rs থাকবে। এখন আমরা এটাকে cs কমন নাও, cs কমন নিয়ে c বাই r করো 1 বাই s প্লাস 2। তো এটা কিন্তু আমরা সরাসরি লিখতে পারি। এখানে দেখো, এখানে সরাসরি এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, সরাসরি এই যে s প্লাস 2 এখান থেকে লিখতে পারি, আর এখান থেকে আমরা সরাসরি এই 1টা লিখতে পারি। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, এটা বুঝতে পারছি? অথবা আমরা আরেকটা এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল, b স্কয়ার c বাই dt স্কয়ার প্লাস 2 ইনটু dt বাই ds minus 3 into
সরি সি হবে, সি ইজ ইকুয়াল টু 2 into r and dr by dt minus plus 2 into dr by dt plus and ধরো 5r। তাহলে কি পাবো এখান থেকে? একটা ট্রান্সফার ফাংশন পাবো। এই ট্রান্সফার ফাংশনটা কিন্তু আমরা সরাসরি বের করতে পারি কোএফিসিয়েন্ট থেকে। কিভাবে পাবো? দেখো আমরা সরাসরি লিখবো যে gs is equal to ইনপুটের টার্মগুলো দেখো উপরে চলে আসছে। দেখো এই টার্মগুলো কিন্তু এখানে চলে আসছে উপরে নিউমারেটরে, আর আউটপুটের টার্মগুলো কোথায় আসবে? ডিনোমিনেটরে। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুটের টার্ম, এটা হচ্ছে ইনপুটের টার্ম। ওকে, ইনপুটের টার্মগুলো নিউমারেটরে আসবে। তাহলে এখানে ইনপুটের কি টার্ম আছে? 2 এখানে dr বাই dt আছে, তার মানে এখানে একটা s আসবে, 2s প্লাস এখানে 5 আছে, 5 আসবে। ইনপুটের টার্মগুলো উপরে আসবে। আর আউটপুট মানে লেফট হ্যান্ড সাইডে যেগুলো আছে সি এর টার্ম, সি গুলো হচ্ছে আউটপুট। সো এখানে আসবে s স্কয়ার আসবে প্লাস 2s আসবে and then minus 3 আসবে। So that is our transfer function, যেটা আমরা সরাসরি ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোএফিসিয়েন্ট গুলো দেখে লিখতে পারি। Is that clear? সবার কাছে কি এটা ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Is it clear? আমরা একটু দেখি আরেকটা एग्जांपल দেখি আমরা ক্লাসটা শেষ করি আজকে। আমরা সরাসরি ট্রান্সফার ফাংশন থেকে সরাসরি কি লিখতে পারি? এই ট্রান্সফার ফাংশন দেয়া আছে, এখান থেকে সরাসরি ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখতে পারি। কারণ 2s + 1 এটা কার? ইনপুটের টার্ম, আর এগুলো কার টার্ম? আউটপুটের টার্ম। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখতে পারি, যেখানে এখানে 2s + 1 এটা থেকে এটা লিখতে পারি, 2 * dr by dt প্লাস r এটা লিখতে পারি। আর নিউমারেটর থেকে আমরা আউটপুটের টার্মগুলো আমরা লিখবো, দ্যাট ইজ s স্কয়ার, তার মানে d স্কয়ার, রাইট? s স্কয়ার মানে d স্কয়ার, 6s মানে 6 * dc by dt, 2 মানে 2c, দ্যাটস ইট। দ্যাটস আওয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমরা মনে রাখবো আউটপুটের টার্মগুলো নিউমারেটর ডিনোমিনেটরে যাবে, আর ইনপুটের টার্মগুলো কোথায় যাবে? নিউমারেটর। ইজ দ্যাট ক্লিয়ার? সো তোমাদের কাজ হচ্ছে একটা ইকুয়েশন পাওয়া, যে ইকুয়েশনে আউটপুট গুলোকে বাম পাশে রাখবা আর ইনপুট গুলোকে ডান পাশে রাখবা। আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও। দেখো তো আর কোনো কোশ্চেন আছে কিনা কারো? আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। No, sir. ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে আমাদের আজকে এতটুকুই থাকি। আমরা নেক্সট ক্লাসে সার্কিটের জন্য শুরু করবো। হ্যাঁ, সার্কিটের ট্রান্সফার ফাংশন কিভাবে বের করতে হয় সেটা দেখবো। সে পর্যন্ত রাখছি স্যার। তাহলে পরীক্ষার কি স্যার শনিবার নিচ্ছেন স্যার? না, তোমরা এই মঙ্গলবারের জন্য প্রিপারেশন রাখো। তোমাদের এক্সাম কি রিটেন নাকি এমসিকিউ? দুটাই হতে পারে, যে কোনোটাই হতে পারে, হ্যাঁ। তোমরা প্রিপারেশন রাখো, রিটেন বা কুইজ যে কোনোটাই হতে পারে। Any other question?